চ্যাপ্টার ২১৪ ল্যান্ড অফ হোপ। চু চু স্টেশনের প্রতিটি কোণায় ট্রেনের বাঁশির শব্দ প্রতিধ্বনিত হল। ২০টিরও বেশি বগি টেনে নিয়ে আসা স্টিম লোকোমোটিভ নামের এক বিশাল ধাতব দানব ধীরগতিতে এসে থামল। টাক্সিডো আর হাফ টপ হ্যাট পরা ক্লাইন মোরেত্তি বিশাল আকারের একটা লাগেজ ব্যাগ বয়ে আনছিল। ব্যাগটা তার শরীরের গড়নের সাথে ঠিক মানানসই ছিল না। লোয়েন কিংডমের রাজধানী ব্যাকল্যান্ডের মাটিতে সে দৃঢ় পদক্ষেপে পা রাখল। দক্ষিণ পূর্ব দিকে বয়ে চলা তুষক নদী এই শহরটিকে দুটি অঞ্চলে ভাগ করেছে। ব্যাকল্যান্ড ব্রিজ আর ফেরি দিয়ে এই দুই ভূখণ্ড একে অপরের সাথে যুক্ত ছিল। এখানকার জনসংখ্যা ৫০ লাখেরও বেশি। উত্তর আর দক্ষিণ মহাদেশের মধ্যে এটাই ছিল সবচেয়ে সমৃদ্ধশালী রাজধানী। ক্লাইন মোরেত্তি অনেক দূরের দিকে তাকালো আর দেখল চারদিকে আবছা হলুদ ধোঁয়াশা ছড়িয়ে আছে। দৃষ্টিসীমা এতটাই খারাপ ছিল যে ট্রেনের প্ল্যাটফর্মের ওপর ঝোলানো গ্যাস ল্যাম্পগুলো এর মধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে, যাতে চারপাশের বিষণ্ণতা আর অন্ধকার দূর করা যায়। এখন কেবল 6:30 বাজে। দেখে তো মনে হচ্ছে 9টা বা 10টা বাজে। ক্লাইন মোরেত্তি প্রায় অদৃশ্যভাবে মাথা নাড়ল। হঠাৎ করেই তুষক টাইমসে পড়া একটা জোকস তার মনে পড়ে গেল। ব্যাকল্যান্ডে সদ্য আসা এক ভদ্রলোক ঘন ধোঁয়াশার ভেতর পথ হারিয়ে ফেলেছেন। নিরুপায় হয়ে পাশ দিয়ে যাওয়া সম্পূর্ণ ভেজা এক ভদ্রলোককে তিনি জিজ্ঞেস করলেন, তুষক নদীতে কিভাবে যাওয়া যায়? ভদ্রলোক বেশ বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে উত্তর দিলেন, না থেমে সোজা হাঁটতে থাকুন। আমি তো এইমাত্র সেখান থেকেই সাঁতরে এলাম। যতবারই আমি ব্যাকল্যান্ডের খবরের কাগজ বা ম্যাগাজিন পড়ি, দেখি সাংবাদিক আর সম্পাদকরা এখানকার দূষিত বাতাস আর বেড়ে চলা কুয়াশাচ্ছন্ন দিনগুলো নিয়ে নানাভাবে ঠাট্টা তামাশা করছেন। এর আগে ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউন একটা পরিসংখ্যানও বের করেছিল। সেখানে দেখা গিয়েছিল যে ৩০ বছর আগে বছরে প্রায় ৬০ দিন এমন কুয়াশা থাকত, আর এখন সেটা বেড়ে ৭৫ দিন হয়েছে। এই কারণে অনেক দূরদর্শী মানুষ সুট রিডাকশন অ্যাসোসিয়েশন, স্মোক রিডাকশন অ্যাসোসিয়েশনের মতো বিভিন্ন সংগঠন গড়ে তুলেছেন। এমনকি গত সেপ্টেম্বরে ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিল গঠনের প্রয়োজনীয়তা জানিয়ে একটা বিলও নাকি আনা হয়েছিল। হঠাৎ করে শুরু হওয়া অস্বস্তি থেকে রেহাই পেতে ক্লাইন মোরেত্তি তার বিশাল লাগেজ ব্যাগটা নিচে নামালো আর নিজের নাক চেপে ধরল। তারপর তার সোনার চেইনটা ধরে ভেস্টের পকেট থেকে একটা সোনালি পকেট ঘড়ি বের করে আনল। সে ঘড়ির ডালাটা খুলে সময় দেখল। যখন সে সত্যি সত্যি তার ভাইবোনের কাছ থেকে বিদায় নিয়েছিল, তখন সে বিশেষ করে একটা ডিপার্টমেন্ট স্টোরে গিয়েছিল। সেখানে ৪ পাউন্ড ১০ সলি খরচ করে একটা সোনালি পকেট ঘড়ি কিনেছিল, আর সেটার সাথে মিলিয়ে ১ পাউন্ড ৫ সলি দিয়ে একটা সোনার চেইনও নিয়েছিল। সবসময় সঠিক সময়টা জানতে না পারা তার ভেতরে এক ধরনের ভয়ের জন্ম দিত। ক্লাইন মোরেত্তি প্রথমে একটা রূপোলি পকেট ঘড়ি কেনার কথা ভেবেছিল, কারণ তার মনে হয়েছিল সেটাই তার মেজাজের সাথে সবচেয়ে বেশি মানানসই। কিন্তু একটা ক্লাউনের আসল সত্তার কথা মাথায় রেখে শেষ পর্যন্ত সে একটু বেশি জমকালো আর বাড়াবাড়ি রকমের সোনালি ঘড়িটাই বেছে নিয়েছিল। ৬টা বেজে ৩৯ মিনিট, খুব বেশি দেরি হয়নি। ক্লাইন মোরেত্তি তার পকেট ঘড়িটা ভেতরে রেখে দিল। তারপর নিজের ছড়ি আর লাগেজ ব্যাগটা হাতে নিয়ে ভিড়ের সাথে সাথে ধীরে ধীরে স্টিম লোকোমোটিভ স্টেশন থেকে বেরিয়ে এলো। হঠাৎ করেই সে আচমকা অন্যদিকে ঘুরে গেল। এর ফলে তাকে লুকিয়ে অনুসরণ করা একটা লোক, যে কিনা তার পকেটে হাত ঢোকানোর চেষ্টা করছিল, সে শূন্য হাতে ফসকে গেল। এই ঘটনায় ক্লাইন মোরেত্তি মোটেও বিচলিত হল না। সে সিমেন্ট বাঁধানো রাস্তা ধরে হেঁটে ভিড়ের মাঝে মিশে গেল এবং সামনের একটা মোড়ে এসে পৌঁছাল। সেখানে একটা লন আর বাগান ছিল, যেটা একটা চিমনির মতো দেখতে স্তম্ভকে ঘিরে তৈরি করা হয়েছিল। না, এটা খুব সম্ভবত একটা চিমনি। ক্লাইন মোরেত্তি দেখতে পেল সেই স্তম্ভের একেবারে ওপরের দিক থেকে ঘন ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়ার একটা অংশ আকাশের অনেক ওপরে ভেসে গেল, আর বাকি অংশটা ঘনীভূত হয়ে ছোট ছোট জলের বিন্দুতে পরিণত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। ক্লাইন মোরেত্তি আবারও থামল এবং তার লাগেজটা নিচে নামিয়ে রাখল। তার অন্য হাতে ধরে রাখা খবরের কাগজ আর ম্যাপটা সে খুলে মেলে ধরল। স্টিম লোকোমোটিভে থাকা অবস্থাতেই সে কোথায় যাবে বা এরপর কি করবে তার পরিকল্পনা সে আগেই করে ফেলেছিল। সকালে একটা ক্লাউনের ছদ্মবেশে থাকার সময় সে যে পরিস্থিতির ভেতর দিয়ে গিয়েছিল এবং তার যে মানসিক অভিজ্ঞতা হয়েছিল, সেটা ক্লাইন মোরেত্তিকে অবশেষে একটা ক্লাউনের আসল সত্তা বুঝতে সাহায্য করেছিল। ভাগ্যের বিষয়ে সামান্য কিছু জানার ক্ষমতা থাকলেও একজন মানুষ ভাগ্যের কাছে অসহায়ই থেকে যায়। তাই নিজের সমস্ত কষ্ট, দুঃখ, বিভ্রান্তি আর বিষণ্ণতা লুকানোর জন্য একটা হাসিমুখ ব্যবহার করাই সবচেয়ে ভালো। সেই মুহূর্তে সে স্পষ্টভাবে অনুভব করল যে ক্লাউন পোষণটা তার ভেতরে হজম হয়ে গেছে। তার বিশ্বাস ছিল যে সে যদি এভাবে অভিনয় চালিয়ে যেতে পারে, তাহলে তার পরবর্তী ধাপে ওঠার চেষ্টা করতে আর খুব বেশি দেরি হবে না। কিন্তু সমস্যাটা ছিল এখানেই, সে সিকোয়েন্স 7 পোষণের সঠিক নামটাই জানত না, আর সেটার আসল ফর্মুলা জানার তো প্রশ্নই আসে না। আমি এই ফর্মুলা কিভাবে পাব? সিক্রেট অর্ডার খুব একটা প্রকাশ্যে আসে না। তাদেরকে দেখে মনে হয় তারা শুধু অ্যান্টিগোনাস পরিবারের জিনিসপত্র নিয়েই আগ্রহী। এই কারণেই অন্যদেরও তাদের সম্পর্কে খুব একটা ধারণা নেই।
হ্যাঁ, আমার দুটো দিক বিবেচনা করা উচিত। প্রথমত, আমার স্থানীয় বিয়ন্ডের চক্রগুলোর সাথে যোগাযোগ করতে হবে আর দেখতে হবে আমি কোনো সূত্র পাই কিনা। দ্বিতীয়ত, আমার একটা ফাঁদ পাতা উচিত এবং অ্যান্টিগোনাস পরিবারের গুপ্তধনকে টোপ হিসেবে ব্যবহার করে সিক্রেট অর্ডারকে বাইরে বের করে আনা উচিত। তাছাড়া অসংখ্য রহস্যময় প্রতীক দিয়ে তৈরি সেই অদ্ভুত খাড়া চোখের মনির ব্যাপারে আমার তো জ্ঞান আছেই, কিন্তু সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আমাকে সাবধানে থাকতে হবে, কারণ টোপটা খুব বেশি ভালো বা খুব বেশি খারাপ হওয়া চলবে না। টোপটা খুব খারাপ হলে সেটা তাদের মনোযোগ কাড়বে না, আর যদি খুব ভালো হয় তাহলে হয়তো আমি এমন কোনো হাঙরকে ডেকে আনব যে কিনা আমাকে আস্ত গিলে ফেলবে। সিক্রেট অর্ডারের নেতা জারাতুল এমন একজন মানুষ যিনি সম্রাট রোজেল গুস্তাফকে পথ দেখিয়েছিলেন। হয়তো সেই বৈপ্লবিক ভোজের সময় তিনি সবচেয়ে বড় ভাগটা পেয়েছিলেন। অবশ্য তিনি হয়তো এখন আর বেঁচে নেই, কারণ সেটা তো 200 বছর আগের কথা। নিজের এই ভাবনার মাঝেই ক্লাইন মোরেত্তি ব্যাকল্যান্ডের কনকনে ঠান্ডাটা অনুভব করল আর শিউরে না উঠে পারল না। সে সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব একটা থাকার জায়গা খুঁজে বের করতে হবে। সে খবরের কাগজ উল্টাল এবং আবারও বাসা ভাড়ার অংশটা দেখে নিল। সেখানে গোল দাগ দেওয়া একটা বিজ্ঞাপন তার চোখে পড়ল। 15 মিন্স্ক স্ট্রিট, চেরুড বড় টেরেস হাউস, সাপ্তাহিক ভাড়া 1800 লি। ক্লাইন মোরেত্তি কোনো এলাকায় থাকবে সে বিষয়ে খুব সতর্কভাবে চিন্তাভাবনা করেছিল। যদিও ব্যাকল্যান্ডের জনসংখ্যা 50 লাখের বেশি, তবুও স্থানীয় নাইটহক্সদের সাথে দেখা হয়ে যাওয়ার ব্যাপারে তাকে সাবধান থাকতে হবে। সে সদ্য বদলি হয়ে আসা ডালিই হোক অথবা লোরোটা, আইয়োর হারসন আর বর্জিয়া, যাদের সাথে তার আগেই দেখা হয়েছে, তারা নিশ্চিতভাবেই তাকে চিনতে পারবে। সেই কারণে ক্লাইন মোরেত্তি নর্থ বড়ো এলাকাটা বাদ দিয়েছিল, যেখানে চার্চ অফ অ্যাভারনাইটের ব্যাকল্যান্ড ডায়োসিসের সদর দপ্তর আর সেন্ট স্যামুয়েল ক্যাথেড্রাল অবস্থিত। সে সবচেয়ে ভালো নিরাপত্তা সম্পন্ন এবং ভীষণ কড়াকড়ির মধ্যে থাকা এমপ্রেস বড়ো আর ওয়েস্টার্ন বড়ো এলাকাগুলো বাদ দিয়েছিল। এই দুটো বড় ছিল অভিজাত আর সবচেয়ে ধনী রথী মহারথীদের এলাকা, যেখানে এমপ্রেস বড়োর কাছাকাছি বেশি অভিজাতরা থাকত। শ্রমিকদের এলাকা, বন্দর, ইস্ট বড়ো এবং ব্যাকল্যান্ড ব্রিজের আশপাশের এলাকা, যেখানে গরিব মানুষরা জড়ো হতো, সেগুলো বাদ দেওয়ার পর ক্লাইন মোরেত্তির হাতে খুব কম বিকল্পই বাকি ছিল। প্রথম বিকল্পটা ছিল হিলস্টন ব্যাকল্যান্ড, যেখানে ব্যাকল্যান্ড স্টক এক্সচেঞ্জ, ক্লিয়ারিং হাউস, ফিউচার সেন্টার, 7টা বড় ব্যাংকের সদর দপ্তর, বিভিন্ন ট্রাস্ট ফান্ড, রেল কোম্পানি আর বাল্ক কার্গো বাণিজ্য কোম্পানিগুলো অবস্থিত। এটা লোয়েন কিংডমের আর্থিক, ব্যবসায়িক আর অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দ্বিতীয় বিকল্পটা ছিল চেরুড বড়ো, যেখানে অনেক ছোট ছোট কোম্পানি আর আবাসিক ভবন ছিল। এই দুটো বড়তেই প্রচুর মানুষের বাস ছিল, আর সেখানকার নিরাপত্তাও তুলনামূলকভাবে বেশ ভালো ছিল। লুকিয়ে থাকার জন্য এটা বেশ ভালো জায়গা। অনেক ভেবেচিন্তে ক্লাইন মোরেত্তি তুলনামূলক সস্তা চেরুড বড় এলাকাটাই বেছে নিল। সে ক্যাপিটাল হাউজিং ইমপ্রুভমেন্ট কোম্পানি বা ক্যাপিটাল হাউজিং ইমপ্রুভমেন্ট অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলোর খোঁজ করেনি, কারণ তাদের কাছে পরিচয়পত্র জমা দিতে হতো, যেটা সে এই মুহূর্তে জোগাড় করতে পারবে না। আজ যদি আমি ভাড়া নেওয়ার জন্য কোনো জায়গা খুঁজে না পাই, তবে এমন একটা মোটেল খুঁজে নেব যেখানে রাতের বেলা থাকার জন্য কোনো পরিচয়পত্রের দরকার হয় না। ক্লাইন মোরেত্তি তার হাতের জিনিসপত্র গুছিয়ে নিল আর নিজের লাগেজটা বয়ে নিল। ম্যাপ অনুযায়ী সে একটা ডিপার্টমেন্ট স্টোরের প্রবেশপথের মতো দেখতে একটা জায়গার দিকে হাঁটতে শুরু করল। সেটাই ছিল ব্যাকল্যান্ড মেট্রোর প্রবেশপথ। হ্যাঁ, একটা মেট্রো। প্রথমবার যখন ক্লাইন মোরেত্তি খবরের কাগজ আর ম্যাগাজিনে মেট্রো শব্দটা দেখেছিল, তখন সে প্রায় চমকে লাফিয়েই উঠেছিল। সে কখনোই আশা করেনি যে এমন একটা যানবাহন এই যুগে বাস্তব হয়ে উঠবে, যে যুগে এখনও বিদ্যুতের ব্যবহার ঠিকমতো শুরুই হয়নি। 25 বছর আগে এর জন্ম হয়েছিল। প্রথমে এটা তুষক নদীর 2 তীরকে সংযুক্ত করেছিল, আর এখন শহরের প্রধান বড়গুলোতেও ছড়িয়ে পড়েছে। অবশ্য সেখানে খুব বেশি স্টেশন ছিল না। প্রধান দরজা দিয়ে ক্লাইন মোরেত্তি তার সামনের মানুষদের অনুসরণ করে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেল। কয়েক মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে সে সুন্দর সোনালি চুলের একজন মেট্রো ক্যাশিয়ারকে দেখতে পেল। মহিলা মাথা তুলে তাকাল না। সে শুধু জানালার পাশে থাকা কাঠের বোর্ডের দিকে আঙুল দেখিয়ে দিল, যেখানে টিকিটের দাম লেখা ছিল। ব্যস্ত সময় সকাল 7টা থেকে 9টা, সন্ধ্যা 6টা থেকে 8টা, 10 মিনিট পরপর ট্রেন। অন্যান্য সব সময় 15 মিনিট পরপর ট্রেন। ফার্স্ট ক্লাস সিট 6 পেন্স, সেকেন্ড ক্লাস সিট 4 পেন্স, থার্ড ক্লাস সিট 3 পেন্স। আসা যাওয়ার টিকিট যথাক্রমে 9, 6, 5 পেন্স। বার্ষিক পাস। ফার্স্ট ক্লাস 8 পাউন্ড, সেকেন্ড ক্লাস 5 পাউন্ড 10 শলি, থার্ড ক্লাস কোনো বার্ষিক পাস নেই। আমার ধারণার চেয়ে তো বেশ সস্তাই দেখছি। এখানে আসলে দূরত্বের কোনো বাঁধা ধরা নিয়ম নেই। ঘোড়ার গাড়ির চেয়ে মেলিসা মোরেত্তি নিশ্চিতভাবেই এটা বেশি পছন্দ করবে। এটাই হলো যন্ত্রপাতির চরম উৎকর্ষ। ভাবতে ভাবতেই ক্লাইন মোরেত্তির হঠাৎ করে মন খারাপ হয়ে গেল।
সে চমৎকার একটা হাসি দিল এবং 4 পেন্স বের করে ক্যাশিয়ারের হাতে তুলে দিল। সেকেন্ড ক্লাস সিট। ঠাস! ক্যাশিয়ার একটা টিকিট ছিঁড়ে সেটাতে সিলমোহর মেরে ক্লাইন মোরেত্তির হাতে দিল। চেরুট বড়োর দিকে যাওয়ার লাইনটা খুঁজে বের করে আর খুব একটা কড়াকড়ি না থাকা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ক্লাইন মোরেত্তি সিঁড়ি দিয়ে নিচে নেমে দ্রুত প্ল্যাটফর্মে চলে এল। মাটিতে থাকা নির্দেশিকাগুলো অনুসরণ করে সে সেকেন্ড ক্লাস সিটের নির্দিষ্ট জায়গাটা খুঁজে বের করল। চুচু! খুব বেশি সময় তাকে অপেক্ষা করতে হল না। তার আগেই সে ট্রেনের ঝকঝক শব্দ আর স্টিম ইঞ্জিনের বিকট বাঁশির আওয়াজ শুনতে পেল। সে একটা বিশাল স্টিম লোকোমোটিভ দেখতে পেল। এর বিশাল আর আঁকাবাঁকা শরীর, কালো ধাতব দীপ্তি আর জটিল যন্ত্রপাতির সমন্বয়ে এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল। ব্যাকল্যান্ডের মেট্রোতে এখনও স্টিম লোকোমোটিভ ব্যবহার করা হতো। সেখান থেকে যে ধোঁয়া বেরোত সেটাকে এমনভাবে নকশা করা হয়েছিল যেন তা ওপরের একটা পাইপের ভেতরে ঢুকে চিমনি দিয়ে বাইরের পৃথিবীতে বেরিয়ে যায়। রাস্তার ওপর থাকা লন আর বাগানের আসল ব্যবহারও এটাই ছিল। ধাতুর তীক্ষ্ণ শব্দের মাঝেই ক্লাইন মোরেত্তি প্রথমে যাত্রীদের নেমে যাওয়ার জন্য অপেক্ষা করল, তারপর ধীরে ধীরে তার ছড়ি আর লাগেজ নিয়ে এগিয়ে গেল। এরপর সে কন্ডাক্টরকে তার টিকিট চেক করতে দিল। থার্ড ক্লাস সিটের মতো নয়, সেকেন্ড ক্লাস সিটে একটা সিটে একজনই বসতে পারত, তাই নিজের সিট বেহাত হয়ে যাওয়ার কোনো ভয় ছিল না। ক্লাইন মোরেত্তি যেই না বসল, নিজের লাগেজটা গুছিয়ে রাখল আর ছড়ির ওপর ভর দিল, তখনই সে হঠাৎ করে দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। অবচেতনভাবেই সে দরজার দিকে তাকাল আর দেখল একটা রোগা কিশোর তাড়াহুড়ো করে বগির ভেতরে ঢুকে পড়ল। ছেলেটা এমন একটা কোট পরেছিল যেটা তার বয়সের সাথে মানানসই ছিল না। সে একটা গোল টপ হ্যাট পরেছিল আর তার সাথে একটা ছেঁড়াখোড়া ঝোলা ব্যাগ ছিল। সে তার মাথাটা খুব নিচু করে রেখেছিল। আমাকে মাফ করবেন, আমি ভুল বগিতে উঠে পড়েছি। আমি থার্ড ক্লাসের যাত্রী। সে তার টিকিটটা দেখিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চাইল এবং দ্রুত পায়ে থার্ড ক্লাস বগির দিকে চলে গেল। ক্লাইন মোরেত্তি তার দৃষ্টি সরিয়ে নিল এবং বগির দরজা বন্ধ হওয়ার অপেক্ষায় থাকতে থাকতে আরও একবার নিজের গন্তব্যের ব্যাপারটা নিশ্চিত করে নিল। ঠিক সেই মুহূর্তে সে বিশৃঙ্খল আর দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। তারপর সে দেখল কালো কোট পরা লোকগুলো আর হাফ টপ হ্যাট পরে তাড়াহুড়ো করে বগির ভেতর ঢুকে পড়ল। তারা কি ওই 15 বছরের ছেলেটার পিছু ধাওয়া করছে? ক্লাইন মোরেত্তির মনে সহজাতভাবেই এই চিন্তাটা এল। সে আলতো করে মাথা নাড়ল এবং বগির অন্য যাত্রীদের মতোই নিজের খবরের কাগজ আর ম্যাপ পড়তে শুরু করল। 1. এই জোকসটি ইংরেজি ম্যাগাজিন পাঞ্চ থেকে নেওয়া হয়েছে। চ্যাপ্টার 215। মিস সামার। তুমি কি কোনো টিনেজ বয়কে দেখেছ? ওর গায়ে একটা পুরনো কোট জড়ানো ছিল। বগির ভেতর ছুটে আসা লোকগুলোর মধ্যে একজন ট্রেন কন্ডাক্টরকে বেশ রাগী গলায় জিজ্ঞেস করল। ক্লাইন মোরেত্তি আর চোখে লোকটার দিকে একবার তাকাল। লোকটা বেশ রোগা কিন্তু বেশ শক্ত সমর্থ গড়নের। অনেকক্ষণ কড়া রোদে থাকার কারণে তার গায়ের চামড়া বেশ কালচে হয়ে গেছে। লয়েন কিংডমের সাধারণ মানুষদের তুলনায় তার চোখ দুটো অনেক বেশি ভেতরের দিকে ঢোকানো। লোকটা কি হাইল্যান্ডার নাকি কোনো মিশ্র জাতির মানুষ? ক্লাইন আনমনে মাথা নাড়ল। নর্দার্ন কন্টিনেন্টের ঠিক মাঝখানে, যেখান থেকে হর্নাসিস পর্বতমালা শুরু হয়েছে, সেখানে একটা মালভূমি আছে। সেই মালভূমিটা ভীষণ গরম আর শুকনো। এর বেশিরভাগ অংশই ফেইন পটার কিংডমের অধীনে পড়েছে, আর পশ্চিম দিকের অংশটা পড়েছে ইন্টিস রিপাবলিকের ভাগে। পূর্ব দিকের অংশটা হল লয়েন কিংডমের। ওখানকার আদিবাসীরা বেশ রোগা আর অসভ্য গোছের হয়, কিন্তু তারা ভীষণ সাহসী আর যুদ্ধে বেশ পটু। অনেক কাল আগে এই 3টে দেশের জন্যই তারা খুব বড় একটা মাথা ব্যথার কারণ ছিল। কিন্তু গান পাউডার আবিষ্কারের পর যুদ্ধ করার পদ্ধতিতে অনেক পরিবর্তন চলে আসে, আর তখন এই হাইল্যান্ডাররা বাধ্য হয়ে বাস্তবতাকে মেনে নেয় আর বশ্যতা স্বীকার করে। তাদের অনেকেই মালভূমি ছেড়ে ব্যাকল্যান্ড, ট্রিয়ের, ফেইনপ্যাটার সিটি আর নর্দার্ন কন্টিনেন্টের বিভিন্ন বড় শহর বা বন্দরে এসে ভিড় জমায়। কেউ কেউ সেখানে সাধারণ শ্রমিকের কাজ নেয়, আবার কেউ কেউ স্থানীয় সন্ত্রাসী দলগুলোর হয়ে কাজ করতে শুরু করে। তারা মানুষ খুন করতেও পিছপা হতো না আর যে কোনো বিপদের নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ত। ট্রেন কন্ডাক্টর ছিল 20-22 বছরের এক যুবক। লোকটার কথা শুনে সে ভয়ে একটু কুঁকড়ে গেল। তারপর থার্ড ক্লাস বগির দিকে আঙুল তুলে দেখাল। আমি তাকে দেখেছি, সে ওই দিকটায় গেছে। দলের নেতা, যে কিনা একটা কালো কোট আর হাফ টপ হ্যাট পরেছিল, সে প্রায় অগোচরেই একবার মাথা নাড়ল। ম্যান ইন হালভড টপ হ্যাট তার দলের লোকদের নিয়ে থার্ড ক্লাস বগির দিকে ছুটে গেল। আশেপাশের যাত্রীদের দিকে তারা ফিরেও তাকাল না। আমি যদি ওই ছেলেটা হতাম, তাহলে এতক্ষণে থার্ড ক্লাস বগি থেকে নেমে পড়তাম। খবরের কাগজ পড়তে পড়তে ক্লাইন আনমনে কথাটা ভাবল। প্রায় 1 মিনিট পর ট্রেনের বগির দরজাগুলো বন্ধ হয়ে গেল, আর ট্রেনটা জোরে বাঁশি বাজিয়ে উঠল। ছিক ছিক। স্টিম মেট্রোটা আস্তে আস্তে গতি বাড়িয়ে সামনের দিকে এগিয়ে চলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ক্লাইন হঠাৎ করেই কিছু একটা বুঝতে পারল।
সে মাথা তুলে অন্য সেকেন্ড ক্লাস বগির দিকে যাওয়ার দরজাটার দিকে তাকাল। সেই টিনেজ বয় ধীরে ধীরে বগির ভেতর হেঁটে ঢুকল। তার গায়ে সেই পুরনো কোট আর মাথায় একটা গোলাকার টপ হ্যাট, আর পিঠে একটা জরাজীর্ণ কাপড়ের ব্যাগ ঝোলানো। তাকে দেখতে একদম কিশোর বয়সের মনে হচ্ছিল, আর তার চেহারার গড়ন বেশ সুন্দর। তার লাল চোখ দুটো ছিল শান্ত আর গম্ভীর। দারুণ তো! ছেলেটা থার্ড ক্লাস বগি থেকে নেমে আবার ঘুরে ফার্স্ট ক্লাস বগি দিয়ে ট্রেনের ভেতর ঢুকেছে। সে কি ভয় পাচ্ছিল যে যারা তাকে খুঁজছে তাদের অন্য সঙ্গীরা মেট্রো স্টেশনের ভেতর লুকিয়ে আছে? ক্লাইন মনে মনে একটু অবাক হল। তার মনে হল পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ছেলেটা বেশ পরিণত আর সাবধানী। 20-22 বছরের সাধারণ মানুষদের চেয়ে সে অনেক বেশি বুদ্ধিমান। ক্লাইন আলতো করে তার বাঁ দিকের দাঁতে টোকা দিল, আর খুব সন্তর্পণে নিজের স্পিরিট ভিশন চালু করল। সে ছেলেটার দিকে ভালোভাবে তাকালো আর বুঝতে পারল ছেলেটা ভীষণ ক্লান্ত। সে মানসিকভাবে বেশ চাপে আছে আর তাকে খুব হতাশ দেখাচ্ছে। তা সত্ত্বেও তার অরার মধ্যে একটা নীল আভা দেখা যাচ্ছিল, যার মানে হল সে এখনও ঠান্ডা মাথায় চিন্তা করতে পারছে। সত্যিই দারুণ। এই বয়সে ক্লাইন মনে মনে বিড়বিড় করে উঠল। তারপর আবার মাথা নিচু করে নিজের খবরের কাগজ পড়ায় মন দিল। ছেলেটা ঘুণাক্ষরেও টের পেল না যে একজন বিয়ান্ডার তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে। সে আবার থার্ড ক্লাস বগির দিকে এগিয়ে গেল। যাত্রার বাকিটা পথ বেশ শান্তিতেই কাটল। 20 মিনিট পর ক্লাইন চেরুড বড়োর 3টে ট্রেন স্টেশনের একটাতে এসে পৌঁছাল। সে একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল। প্রায় 10 মিনিট পর সে মিন্স্ক স্ট্রিট খুঁজে পেল। খবরের কাগজের ঠিকানা অনুযায়ী সে 15 নম্বর ইউনিটের ঠিক পাশের 17 নম্বর ইউনিটে এসে পৌঁছাল। তারপর সে ডোরবেলটা বাজাল। কুকু কুকু শব্দটা বাড়ির ভেতর প্রতিধ্বনিত হল, আর দরজার উপর থেকে একটা যান্ত্রিক পাখি বেরিয়ে এলো, যেটাকে দেখতে খুব একটা সুন্দর লাগছিল না। পাখিটা হাতের তালুর সমান বড়। এটা বিভিন্ন গিয়ার আর অন্যান্য যন্ত্রাংশ দিয়ে তৈরি করা হয়েছে। পাখিটা অনবরত মাথা নাড়ছিল আর কোকিল পাখির মতো ডাকছিল। খেলনা হিসেবে খারাপ না, তবে এটা খুব একটা নিখুঁতভাবে বানানো হয়নি। ক্লাইন খুব নিরপেক্ষভাবে জিনিসটা বিচার করল। প্রায় 20 সেকেন্ড পর সেই গাঢ় রঙের দরজাটা খুলে গেল। সাদা আর কালো রঙের পোশাক পরা এক কমবয়সী কাজের মেয়ে খুব সতর্কভাবে ক্লাইনের দিকে তাকাল। তারপর সে জিজ্ঞেস করল, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি? ক্লাইন একটু হাসল। তারপর নিজের হাতের ছড়িটা একটু নাড়ল, যেটার চারপাশে এখন খবরের কাগজ জড়ানো ছিল। আমি একটা বাড়ি ভাড়ার ব্যাপারে মিস সামারের সাথে দেখা করতে এসেছি। আমার ধারণা বাড়িটা এখনও ভাড়া দেওয়া হয়নি। খবরের কাগজে লেখা পুরো নামটা ছিল স্টেলিন সামার। একদমই না, দয়া করে একটু অপেক্ষা করুন। কাজের মেয়েটা খুব ভদ্রভাবে একটু মাথা নিচু করল। সে তড়িঘড়ি করে ভেতরে ঢুকে তার মালকিনকে খবরটা দিল। একটু পরেই সে আবার বেরিয়ে এলো আর ক্লাইনকে ভেতরে নিয়ে গেল। তারপর সে ক্লাইনের ছড়ি আর লাগেজটা বসার ঘরের সামনের ফাঁকা জায়গায় রাখতে সাহায্য করল। ক্লাইনের কোট আর হ্যাটটা সে ওখানেই একটা জামাকাপড় রাখার র্যাকে ঝুলিয়ে দিল। ভেতর থেকে এক ঝলক গরম বাতাস এসে ক্লাইনের গায়ে লাগল, আর ক্লাইনের গায়ে লেগে থাকা বাইরের ঠান্ডা ভাবটা মুহূর্তেই দূর হয়ে গেল। সে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। প্রথমেই তার চোখে পড়ল খুব সুন্দর নকশা করা একটা ফায়ারপ্লেস। সে দেখল ফায়ারপ্লেসের ভেতর ধোঁয়াহীন লাল রঙের কয়লা জ্বলছে। সামার পরিবারের বসার ঘরটা বেশ বড়সড়। আয়তনের দিক থেকে এটা প্রায় মোরেত্তিদের পুরো একতলার সমান হবে। ঘরের কিছু কিছু জায়গা সুন্দর কার্পেট আর চমৎকার প্রাকৃতিক দৃশ্যের অয়েল পেইন্টিং দিয়ে সাজানো। কাজের মেয়েটা ক্লাইনকে সোফার কাছে নিয়ে গেল। তারপর হালকা হলুদ রঙের পোশাক পরা তার মালকিনকে বলল, ম্যাডাম, অতিথি এসে গেছেন। মালকিনের বয়স 30-এর কোঠায় হবে। তার সোনালি রঙের চুল আর নীল রঙের চোখ। তাকে দেখতে বেশ সুন্দরী লাগছিল, আর সে নিজের তারুণ্যটাও খুব ভালোভাবে ধরে রেখেছে। তার হাতে রূপোর কাজ করা পালকের তৈরি একটা রাজকীয় হাতপাখা ছিল। যেহেতু সে নিজের বাড়িতেই ছিল আর ফায়ারপ্লেসের কারণে ঘরের পরিবেশটাও বেশ গরম ছিল, তাই সে গলায় কোনো কিছু পরেনি, যার ফলে তার ফর্সা গলা আর উজ্জ্বল দীর্ঘ গ্রীবা স্পষ্ট দেখা যাচ্ছিল। নমস্কার, মিস সামার। ক্লাইন নিজের বুকের ওপর এক হাত রেখে একটু মাথা নিচু করে সম্মান জানাল। মিস সামার খুব পরিমিতভাবে একটু হাসল। শুভ সন্ধ্যা। দয়া করে বসুন। আপনি কি একটু কফি বা চা খাবেন? ক্লাইন সোফায় বসল আর খুব সহজভাবে উত্তর দিল, চা হলে ভালো হয়। জুলিয়ান, মার্কুইজ ব্ল্যাক টি নিয়ে এসো। মিস সামার নির্দেশ দিল। তারপর সে ক্লাইনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আমি আপনাকে কি বলে ডাকতে পারি? শার্লক মরিয়ার্টি। আপনি আমাকে শার্লক বলে ডাকতে পারেন। ক্লাইন অনেক আগে থেকেই একটা ছদ্মনাম ভেবে রেখেছিল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন রান্নাঘর থেকে ভেসে আসা একটা সুগন্ধ পেল, আর তার চোখে পড়ল খুব জটিল দেখতে কিছু পাইপ। হে হে, ওগুলো আমার স্বামীর তৈরি করা নকশা। যদিও সে আসলে কোয়েম কোম্পানির একজন ম্যানেজার, তবে যন্ত্রপাতির প্রতি তার ভীষণ ঝোঁক। তাছাড়া সে কিংডমের শুট রিডাকশন অ্যাসোসিয়েশনেরও একজন সদস্য।
ক্লাইনের দৃষ্টি খেয়াল করে মিস সামার হাসি মুখে কথাগুলো বুঝিয়ে বলল, মিস, এত বিস্তারিত বলার কোনো দরকার নেই। আমি তো আর আপনার স্বামীর সাথে ডেটে আসিনি। ক্লাইন মনে মনে একটু রসিকতা করল, তবে মুখের হাসিটা একটুও না কমিয়ে সে বলল, মিস সামার, আমি 15 নম্বর ইউনিটটা ভাড়া নিতে চাই। মিস সামার এবার খুব আভিজাত্যের সাথে সোজা হয়ে বসল। তারপর একটু হেসে বলল, আমাকে কিছু ব্যাপারে আপনাকে আগেই সাবধান করে দিতে হবে। 15 নম্বর ইউনিটে কিন্তু এরকম কোনো পাইপ, রিক্লাইনিং চেয়ার, তাস খেলার টেবিল, মেহগনি কাঠের তৈরি রান্নাঘরের ক্যাবিনেট, দামি পোর্সেলিন, রূপোর কাটলারি, সোনার প্রলেপ দেওয়া চায়ের কাপ বা সরিয়ে ফেলা যায় এমন কোনো কার্পেট নেই। সে নিজের ঘরের জিনিসগুলোর দিকে আঙুল তুলে একে একে সবগুলোর পরিচয় করিয়ে দিল। বলা শেষ হলে সে আবার যোগ করল, বাড়িটা আসলে আমার বড় বোন আর ভগ্নিপতির ছিল, কিন্তু ব্যবসায় লোকসান হওয়ার কারণে আমার ভগ্নিপতি বাধ্য হয়ে সাউদার্ন কন্টিনেন্টে চলে যায়। বালামে ওদের একটা বাগান বাড়ি আছে, তবে আমি ওদের এই সিদ্ধান্তের সাথে মোটেও একমত নই। এটা আমার ভাগ্নে আর ভাগ্নির প্রতি খুব অবিচার করা হচ্ছে। ওখানে কোনো ভালো গ্রামার স্কুল নেই, এমনকি কোনো ভালো গৃহশিক্ষকও পাওয়া যায় না। মিস, আমি তো আর এসব জানতে চাইনি। ক্লাইন খুব আন্তরিকভাবে মাথা নাড়ল। তারপর বলল, আবহাওয়া ছাড়া সাউদার্ন কন্টিনেন্টের এমন কোনো জায়গা নেই যার সাথে ব্যাকল্যান্ডের তুলনা করা চলে। ক্লাইনের কথায় মিস সামার ভীষণ খুশি হল। তার চোখ দুটো আনন্দে একটু নেচে উঠল। এই বাড়িটার লিজ শেষ হতে এখনও 3 বছর বাকি। আমি চাই আপনি 1 বছরের ভাড়া একেবারে দিয়ে দিন। সপ্তাহে 18 শলি করে ভাড়া পড়বে। আসবাবপত্র ব্যবহারের জন্য অতিরিক্ত 1 শলি দিতে হবে। আমি আপনার কাছ থেকে 50 পাউন্ড ডিপোজিট হিসেবে রাখব। ক্লাইন মাথা নেড়ে একটু হাসল। মিস সামার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই ব্যাকল্যান্ডে একদমই নতুন। আমি নিজেই জানি না ভবিষ্যতে আমার সাথে কি হতে চলেছে। ডিপোজিট হিসেবে 50 পাউন্ড দিয়ে দিলে কোনো বিপদে পড়লে সেটা সামাল দেওয়ার ক্ষমতা আমার কমে যাবে। আমার পক্ষে সর্বোচ্চ অর্ধেক বছরের ভাড়া দেওয়া সম্ভব। 25 পাউন্ড। সে এখনও ব্যাকল্যান্ডের ইস্ট বড়োতে 1 কামরার আরেকটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার পরিকল্পনা করছিল। সেটা সে জামাকাপড় পাল্টাতে, ছদ্মবেশ ধরতে আর কেউ পিছু নিলে তাদের চোখে ধুলো দেওয়ার কাজে ব্যবহার করবে। সে যে পরিকল্পনাটা করেছে তার জন্য এটা ভীষণ জরুরি। স্টেলিন সামার আলতো করে মাথা নাড়ল। তারপর জিজ্ঞেস করল, আপনি কি গ্রামার স্কুলে পড়াশোনা করেছেন? ক্লাইন একটু হেসে বলল, হ্যাঁ, পরে আমি নিজে নিজেই ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি। আপনার কাছে কি কোনো পরিচয়পত্র আছে? স্টেলিন খুব সাধারণভাবেই জিজ্ঞেস করল। আমি ভীষণ দুঃখিত। বাড়ি থেকে বেরোনোর সময় খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই সেটা সাথে আনতে ভুলে গেছি। হ্যাঁ, আমি তো নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। আমি মিডসিয়াশায়ার থেকে এসেছি। ক্লাইন ইচ্ছে করেই তার সহপাঠী ওয়েলস ম্যাকগভার্নের কথা বলার ভঙ্গিটা নকল করল। যখন সে ভুলে গেছি কথাটা বলল, তখন তার ক্যাপ্টেন ডান স্মিথের কথা মনে পড়ে গেল। তার মুখের হাসিটা আরও উজ্জ্বল হয়ে উঠল। ঠিক এই সময় কাজের মেয়ে জুলিয়ান 1 কাপ ব্ল্যাক টি নিয়ে এলো। সাদা পোর্সেলিনের কাপটার গায়ে খুব সুন্দর ফুলের নকশা করা। এর কিছু কিছু জায়গায় আবার সোনার প্রলেপ দেওয়া আছে। ক্লাইন চায়ের কাপে চুমুক দিল আর একটা হালকা সুগন্ধ পেল। চায়ে টক আর মিষ্টির একটা নিখুঁত মিশেল ছিল। সে সাধারণত যে সাই ব্ল্যাক টি খেত তার চেয়ে এটা স্পষ্টতই অনেক ভালো। একদম খাঁটি মার্কুইস ব্ল্যাক টি। সে এমন নিখুঁতভাবে প্রশংসা করল যে কেউ এর কোনো ভুল ধরতে পারবে না। মিস স্টেলিন সামার নিজের ঠোঁট দুটো একটু বাঁকাল। তারপর বলল, তাহলে অর্ধেক বছরের ভাড়াই চূড়ান্ত হল। 25 পাউন্ড। ক্লাইন তাকে ধন্যবাদ জানাল। আরেকজন কাজের মেয়ে পড়ার ঘর থেকে একটা সার্ভিসের চুক্তিপত্র খুঁজে নিয়ে আসা পর্যন্ত ক্লাইন তার সাথে কিছুক্ষণ খোশ গল্পে মেতে রইল। দুপক্ষই চুক্তিপত্রে সই করার পর ক্লাইন 25 পাউন্ড গুনে বের করল। টাকাটা দেওয়ার সময় তার বুকে একটু চিনচিন করে উঠল, তবে সে টাকাটা মিস সামারের দিকে এগিয়ে দিল। স্টেলিন চুপচাপ টাকাটা গুনে নিল আর তারপর একটু হাসল। মিস্টার মরিয়ার্টি, আমার ধারণা আপনি নিশ্চয়ই ব্যাকল্যান্ডে কোনো চাকরি খুঁজবেন। ক্লাইন একটু আনমনা হয়েই উত্তর দিল। স্টেলিনের ঠোঁটের কোণ দুটো ওপরের দিকে উঠে গেল। আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি। সপ্তাহে 3 পাউন্ডের কম বেতন হলে আপনার পক্ষে চেরুর বড়তে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়বে। আপনার বাড়ি ভাড়া, খাওয়ার খরচ, জল, গ্যাস আর কয়লার খরচ, যাতায়াতের খরচ সব মিলিয়ে অন্তত 2 পাউন্ড 5 শলি তো লাগবেই। আমাকে বিশ্বাস করুন, এটা ব্যাকল্যান্ড। এখানে মানুষকে নতুন জামাকাপড়, ভালো কাটলারি আর সুন্দর চায়ের কাপের কথাও মাথায় রাখতে হয়। তাই সপ্তাহে অন্তত 3 পাউন্ড বেতন হওয়াটা একদম বাধ্যতামূলক। যদি আপনার সাপ্তাহিক বেতন 5 পাউন্ডে পৌঁছায় তাহলে আপনি একটা কাজের মেয়ে রাখতে পারবেন। 6 পাউন্ড হলে একজন রাঁধুনি রাখার কথা ভাবতে পারেন। 7 পাউন্ড হলে একজন পরিচারক রাখতে পারবেন। আর 8 পাউন্ড হলে আরও একজন অতিরিক্ত কাজের মেয়ে রাখতে পারবেন। মিস সামার, আমার মনে হচ্ছে আপনি নিজের সম্পদের বড়াই করছেন। একটা সময় আমি সপ্তাহে 10 পাউন্ডেরও বেশি রোজগার করতাম। ক্লাইন মুখে হাসি ধরে রেখে খুব মন দিয়ে তার কথাগুলো শুনতে লাগল।
ঠিক সেই মুহূর্তে দরজাটা হঠাৎ করে খুলে গেল। বেশ মোটাসোটা চেহারার একজন লোক ভেতরে ঢুকল। তার পরনে ছিল একটা কালো রঙের ডাবল ব্রেস্টেড স্যুট আর একই রঙের চামড়ার গ্লাভস। তার ঠোঁটের ওপর খুব সুন্দর দুটো গোঁফ ছিল। লুক, ইনি হলেন মিস্টার মরিয়ার্টি। উনি আমাদের নতুন প্রতিবেশী হতে চলেছেন। স্টেলিন সামার এগিয়ে গিয়ে ক্লাইনের পরিচয় করিয়ে দিল। বুঝতেই পারা যাচ্ছিল যে সে এই বাড়ির কর্তা। লুক তার কোটটা খুলে তার পেছনে দাঁড়িয়ে থাকা পরিচারকের হাতে দিল। সে খুব ভদ্রভাবে হাসল আর বলল, মিস্টার মরিয়ার্টি, আপনি কি আজ রাতে আমাদের সাথে ডিনার করতে পছন্দ করবেন? তাহলে ইনি সেই কোয়েম কোম্পানির ম্যানেজার আর লয়েন কিংডমের শুট রিডাকশন অ্যাসোসিয়েশনের একজন সদস্য। ক্লাইন হাসি মুখে বলল, আমি ভীষণ দুঃখিত মিস্টার সামার। আমি স্টিম লোকোমোটিভে বসেই রাতের খাওয়াটা সেরে ফেলেছি। যদিও সেখানকার খাবারের স্বাদ মানুষের মনে বেশ গভীর ছাপ ফেলে দেয়। আরও কিছু কুশল বিনিময়ের পর জুলিয়ান ক্লাইনকে বাড়ি থেকে বের করে পাশের 15 নম্বর ইউনিটে নিয়ে গেল। বাড়িটার নকশা একদম পাশের ইউনিটের মতোই। একতলায় একটা বিশাল বসার ঘর আছে, সাথে আছে যথেষ্ট আলো বাতাস, ঢোকার মতো একটা খাওয়ার ঘর, দুটো গেস্ট রুম, একটা বাথরুম, একটা সেলার আর একদম পেছন দিকটা একটা বড় রান্নাঘর। দোতলায় 4টে শোবার ঘর, একটা অ্যাক্টিভিটি রুম, একটা সোলারিয়াম, একটা পড়ার ঘর, আরও 2টো শোবার ঘর আর একটা বিশাল বারান্দা আছে। মিস সামার আপনাকে জানাতে বলেছেন যে আপনি চাইলে এই বাড়ির একটা অংশ ভাড়া দিতে পারেন, তবে কোনো শ্রমিককে ভাড়া দেওয়া যাবে না আর এই জায়গায় খুব বেশি ভিড় বা হইচই করা যাবে না। ওহ, আমি একটু পরেই আপনার জন্য পরিষ্কার কম্বল, চাদর আর বালিশের কভার নিয়ে আসছি। ক্লাইনকে এই কথাগুলো জানিয়ে জুলিয়ান আবার সামারদের বাড়িতে ফিরে গেল। নিজের গোছগাছের কাজ শেষ করে ক্লাইন শেষমেশ ব্যাকল্যান্ডে থিতু হল। ফাঁকা বসার ঘরটায় বসে হঠাৎ করেই তার খুব একাকী লাগতে শুরু করল। তাই সে বাধ্য হয়েই নিজের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো নিয়ে ভাবতে বসল। সে পছন্দ করুক বা না করুক, প্রতিশোধ নেওয়া আর সামনের দিকে এগিয়ে যাওয়ার কাজটা চোখের পলকে হয়ে যাবে না। সেজন্য তাকে একটা ভালো আয়ের চাকরি খুঁজে বের করতে হবে, যাতে তাকে কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে না হয়। তবে সেই চাকরিটা যেন তার কাজের ক্ষেত্রে কোনো বাধা হয়ে না দাঁড়ায় আর তার গতিবিধি বা পরিকল্পনায় কোনো প্রভাব না ফেলে। অন্য কথায় বলতে গেলে তার যথেষ্ট স্বাধীনতার প্রয়োজন ছিল। বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে আর অনুপযুক্ত চাকরিগুলো বাদ দেওয়ার পর ক্লাইনের হাতে মাত্র 3টে বিকল্প পড়ে রইল। সে চাইলে অন্যের লেখা চুরি করে একজন লেখক হতে পারত, কিন্তু তার বর্তমান পরিচয়টা ভীষণ স্পর্শকাতর। তাই সে যত বেশি বিখ্যাত হবে তার জন্য তত বেশি বিপদ ডেকে আনবে। তাই বাধ্য হয়েই তাকে এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হল। তার দ্বিতীয় বিকল্পটা হল একজন খবর কাগজের রিপোর্টার হওয়া। এই যুগে এটাকে বেশ সম্মানজনক একটা পেশা হিসেবে ধরা হয়। কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে গেলে তার শিক্ষাগত যোগ্যতার প্রশংসাপত্র আর অন্যান্য দরকারি কাগজপত্রের প্রয়োজন হবে। এই দিক থেকে ক্লাইন একদম নিরুপায়। সব শেষে সে 3 নম্বর কাজটাই বেছে নিল, প্রাইভেট ডিটেকটিভ। আর ঠিক এই কারণেই সে একটা ছদ্মনাম ধারণ করেছিল। চ্যাপ্টার 216, দ্য সেম ওল্ড গ্যাদারিং। ক্লাইন মোরেত্তি তার ব্যাকল্যান্ড শহরের প্রথম সকালটা শুরু করল বেশ ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া দিয়ে। চারপাশে তখন হালকা কুয়াশা, খুব বেশি দূর পর্যন্ত কিছু দেখাই যাচ্ছিল না। সকালের নাস্তায় সে 1 পেনি দিয়ে কেনা 1 লিটার সস্তা চা খেল। সাথে খেল 2টো টোস্ট, যার মাঝখানে মাখানো ছিল খুব সাধারণ মানের একটু মাখন। সকালবেলাটা তার বেশ ব্যস্ততার মাঝেই কাটল। সবচেয়ে প্রথমে সে গেল চেরুট বড়োর ব্যাকল্যান্ড বুলেটিন অফিসে 30 পাউন্ড খরচ করে 1 মাসের জন্য ছোট্ট একটা বিজ্ঞাপন দিতে। মঙ্গলবার থেকে ব্যাকল্যান্ড বুলেটিনের নিয়মিত পাঠকরা পত্রিকার 7 আর 8 নম্বর পৃষ্ঠার কোনায় ছোট্ট এই বিজ্ঞাপনটা দেখতে পাবে। শার্লক মরিয়ার্টি, সব ধরনের প্রাইভেট ইনভেস্টিগেশন বা গুপ্তচর বৃত্তিতে দারুণ দক্ষ। খরচ একদম হাতের নাগালে আর ক্লায়েন্টের গোপনীয়তা রক্ষার ব্যাপারে ভীষণ কড়া। ঠিকানা চেরুট বড়োর 15 নম্বর মিন্স্ক স্ট্রিট। ক্লাইন কেন টাস্ক টাইমস বা ব্যাকল্যান্ড ডেইলি ট্রিবিউনের মতো বড় বড় পত্রিকাগুলো বেছে নিল না, তার একটা কারণ ছিল। এই পত্রিকাগুলো পুরো লোয়েন কিংডম জুড়েই পড়া হয়, কিন্তু তার কাজের পরিধি আপাতত শুধু ব্যাকল্যান্ড শহরের ভেতরেই সীমাবদ্ধ। তাছাড়া সে এই মুহূর্তে খুব বেশি নামডাক বা পরিচিতিও চাইছিল না। তাই ব্যাকল্যান্ড বুলেটিনই তার প্রথম পছন্দ হয়ে দাঁড়াল, কারণ স্থানীয়ভাবে এর বেশ কদর আছে আর বিজ্ঞাপনের খরচটাও বেশ কম। ব্যাকল্যান্ড বুলেটিনের অফিস থেকে বেরিয়ে ক্লাইন একটা ম্যাপ বের করল। সেই ম্যাপ ধরে ধরে সে বিভিন্ন ভেষজ দোকান, ফুলের দোকান, গয়নার দোকান আর জিনিসপত্রের দোকান থেকে নানা রকম ভেষজ গুঁড়ো আর রূপোর টুকরো কিনল। একটা রিচুয়াল বা আচার অনুষ্ঠানের প্রস্তুতির জন্যই সে এই জিনিসগুলো জোগাড় করছিল। যেসব জিনিসের নিজস্ব কোনো স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক শক্তি নেই, মিস্টিক দুনিয়ার এমন বেশিরভাগ উপাদানই সাধারণ দোকানপাট থেকে খুব সহজেই কিনে ফেলা যায়। কিন্তু সমস্যা হল সবকিছু এক ছাদের নিচে পাওয়া যায় না। তাই এই জিনিসগুলো সংগ্রহ করতে তাকে বেশ অনেকগুলো দোকানে ঘুরতে হল।
এই কেনাকাটা করতে গিয়ে ক্লাইনের আরও 5 পাউন্ড খরচ হয়ে গেল। ব্যাংক থেকে তোলা সেই বিশাল 200 পাউন্ডের অঙ্কটা 100 পাউন্ডের নিচে নেমে এলো। তার কাছে এখন মাত্র 92 পাউন্ড বাকি আছে। টাকা খরচ করাটা দেখি পানি খাওয়ার মতোই সহজ। ক্লাইন মনে মনে ভাবল। কাছাকাছি ছোট একটা ক্যাফেটেরিয়া খুঁজে পেয়ে সে 8 পেন্স দিয়ে একটা ব্ল্যাক পেপার স্টেক অর্ডার করল। দুপুর 1টার দিকে সে 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে ফিরে এলো। এসেই কোনোরকম বিশ্রাম না নিয়ে সে স্ল্যাম্বার ফ্লাওয়ার, ড্রাগন ব্লাড গ্রাস, গাঢ় লাল চন্দন কাঠ আর পুদিনা পাতার গুঁড়ো মিশিয়ে হোলি নাইট পাউডার বানাতে বসে গেল। স্পিরিচুয়ালিটির দেয়াল তৈরি করার জন্য এই পাউডারটা খুবই জরুরি একটা উপাদান। যতদিন না সে একটা আসল রূপোর রিচুয়াল ড্যাগার বা ছোরা কিনতে পারছে, ততদিন তাকে এই পদ্ধতিতেই কাজ চালিয়ে নিতে হবে। ক্লাইন হিসেব করে দেখল, এই সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে হলে তাকে অন্তত সিকোয়েন্স 7 পর্যন্ত পৌঁছাতে হবে। যাক বাবা, মিস জাস্টিস, মিস্টার হ্যাংডম্যান আর দ্য সান এখনও ছুটির জন্য কোনো অনুরোধ করেনি। তার মানে আজকের জমায়েতটা ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। কে জানে মিস্টার হ্যাংডম্যান আজ আমার জন্য কি চমক নিয়ে আসবে। রোজেল গুস্তাভের ডায়েরির কয়টা পৃষ্ঠা সে আমাকে দিতে পারবে, সেটাও একটা ভাবার বিষয়। শোবার ঘরে বিছানায় পিঠ এলিয়ে দিয়ে ক্লাইন এসব নানা বিষয়ে চিন্তা করতে লাগল। তার কাছে প্রাইভেট ডিটেকটিভের পেশাটা এমন একটা কাজ যেখানে টাকা আর অ্যাকশন দুটোরই বেশ ভালো সমন্বয় আছে। এই পেশার কারণে সে সমাজের সব স্তরের মানুষের সাথে মিশতে পারবে আর ধীরে ধীরে ব্যাকল্যান্ড শহরের বিয়ান্ডারদের গোপন সার্কেলটাও আবিষ্কার করতে পারবে। আর সেখান থেকেই সে হয়তো সিক্রেট অর্ডারের ব্যাপারেও একটু একটু করে সূত্র জোগাড় করে ফেলতে পারবে। অবশ্য ভাগ্য ভালো থাকলে কোনো একটা নির্দিষ্ট বিয়ান্ডার সার্কেলের মাধ্যমে সে ক্লাউনের সাথে মিলে যায় এমন সিকোয়েন্স 7 সম্পর্কেও জানতে পারবে। এমনকি সেই পোষণের ফর্মুলা আর মূল উপাদানগুলো হয়তো কিনে ফেলতে পারবে। ইনসে জ্যাংউইল কোথায় আছে সেই ব্যাপারে ক্লাইন আপাতত নিজে থেকে কোনো খোঁজ খবর না নেওয়ারই সিদ্ধান্ত নিল। বরং সে হয়তো তাকে একটু এড়িয়েই চলবে। তবে কোনোভাবে যদি সে ভুলবশত তার এই শত্রুর খোঁজ পেয়েই যায়, তাহলে নিজের পরিচয় গোপন রেখে চার্চ অফ এভারনাইটের কাছে একটা বেনামি চিঠি পাঠিয়ে একটু পুণ্যের কাজ করতে তার কোনো আপত্তি নেই। একজন প্রাইভেট ডিটেকটিভের আয় দিয়ে খুব বেশি হলে একটা মধ্যবিত্ত মানের জীবনযাপন করা সম্ভব। আমি যদি পোষণের ফর্মুলা আর বিয়ান্ডার উপাদানগুলো কেনার জন্য যথেষ্ট টাকা জমাতে চাই, তাহলে আমাকে হয়তো মিস জাস্টিসের উপর নির্ভর করতে হবে, অথবা আমার বেনামি অ্যাকাউন্টে পড়ে থাকা ওই বাকি 100 পাউন্ড কোথাও বিনিয়োগ করতে হবে। হ্যাঁ, আপাতত আমার কাছে থাকা এই 92 পাউন্ডে কোনোভাবেই হাত দেওয়া যাবে না। হয়তো আগামী বেশ কিছুদিন আমার কোনো আয়ই হবে না। এই কথা মনে হতেই ক্লাইন হঠাৎ করে বিছানায় উঠে বসল। সে দোতলা থেকে নিচে নেমে এলো এবং ফেরার পথে কিনে আনা বিভিন্ন পত্রিকাগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করল। এই পত্রিকাগুলোতে প্রায়ই এমন খবর ছাপা হয় যে নতুন কি আবিষ্কার হলো আর সেটার জন্য কেমন বিনিয়োগ দরকার, অথবা কেউ হয়তো অন্য কারোর সাথে মিলে যৌথভাবে কোনো ব্যবসা শুরু করতে চাইছে। ক্লাইন পৃথিবীর জীবন থেকে পাওয়া তার জ্ঞান আর বর্তমান যুগের পরিস্থিতি বোঝার ক্ষমতা কাজে লাগিয়ে এই প্রজেক্টগুলো খুব সতর্কভাবে বাছাই করতে লাগল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, আজকের পত্রিকায় ছাপা হওয়া একটা প্রজেক্টও তার কাছে খুব একটা নির্ভরযোগ্য বলে মনে হল না। ঠিক 2:45-র সময় সে আবার নিজের শোবার ঘরে ফিরে এলো। দরজা লক করল, জানালা পর্দা টেনে দিল আর হোলি নাইট পাউডার ব্যবহার করে স্পিরিচুয়ালিটির একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলল। এরপর ক্লাইন ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 কদম হেঁটে সোজা সেই ধূসর কুয়াশার উপরে পৌঁছে গেল। মিস্টার ফুলের জন্য নির্দিষ্ট সেই উঁচু পিঠওয়ালা চেয়ারটায় সে বসল। তারপর নিজের স্পিরিচুয়ালিটি বাড়িয়ে দ্য সান এর প্রতীক ওই গাঢ় লাল তারাটাকে ছুঁয়ে দিল, যেন সে কারো প্রার্থনার জবাব দিচ্ছে। আমার এই নতুন জীবনে যে অল্প কয়েকটা জিনিস এখনও বদলায়নি, এটা তার মধ্যে অন্যতম। ক্লাইন হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলল। সিটি অফ সিলভারের বাইরে অর্ধেক ভেঙে পড়া একটা কালচে ধূসর রঙের টাওয়ারের ভেতরে প্যাট্রোল স্কোয়াডের 9 জন সদস্য দাউ দাউ করে জ্বলতে থাকা একটা ক্যাম্পফায়ারের চারপাশে জড়ো হয়ে বসে আছে। তারা গত কয়েকদিনের নানা অভিজ্ঞতার গল্প নিয়ে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছিল। টিমের আরও কয়েকজন সদস্য চারপাশে কড়া পাহারায় রত ছিল। অন্ধকারের বুক চিরে হঠাৎ যদি কোনো আক্রমণ ধেয়ে আসে, সেটা সামাল দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। সিটি অফ সিলভারের অনেক বিয়ন্ডার নিজেদের রক্তের বিনিময়ে তাদের একটা কঠিন শিক্ষা দিয়ে গিয়েছিল। সবসময় সতর্ক থাকবে, এক মুহূর্তের জন্য নিজের পাহারা শিথিল করবে না। অন্ধকারের ওই দানবগুলো যে কোনো সময় একেবারে তোমার ঘাড়ের কাছে এসে দাঁড়াতে পারে। যে রাতে বজ্রপাতের পরিমাণ খুব কম থাকে, সে রাতে আগুন জ্বালিয়ে চারপাশটা আলোকিত করে রাখাটা ভীষণ জরুরি। একবার যদি তারা পুরোপুরি অন্ধকারের চাদরে ঢাকা পড়ে যায়, তাহলে তাদের সবার একেবারে গায়েব হয়ে যাওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। ঘুটঘুটে ওই অন্ধকারে ঠিক কি ভয়ানক বিপদ ওত পেতে আছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না, কারণ এই রূঢ় বাস্তবতা তাদের কল্পনার সীমানাকে বারবার ভেঙে চুরমার করে দিয়েছে। ডেরিক বার্গ বরাবরের মতোই নিজেকে একটু গুটিয়ে রেখে চুপচাপ বসেছিল। তার সঙ্গীরা এর আগে যেই দানবটার মুখোমুখি হয়েছিল, সেই লোমহর্ষক স্মৃতির গল্প সে নীরবে শুনে যাচ্ছিল। সেটা ছিল মানুষের মতো দেখতে একটা চোখওয়ালা দানব,
যা সারা শরীর জুড়ে অসংখ্য চোখ গজিয়েছিল। ওই দানবটাকে শেষ করতে গিয়ে তাদের প্যাট্রোলিং টিমকে বেশ চড়া মূল্য চোকাতে হয়েছে। তাদের 5 জন সদস্য আহত হয়েছে, যার মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। হঠাৎ করেই ডেরিকের চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে এল। সে বুঝতে পারল এক ঘন ধূসর কুয়াশা তাকে চারপাশ থেকে ধীরে ধীরে ঘিরে ধরছে। অজানা কোনো এক দূরের ঠিকানায় ওই ধূসর কুয়াশার একেবারে গভীরে একটা প্রাচীন উঁচু পিঠওয়ালা চেয়ারে বসে থাকা একটা অস্পষ্ট অবয়ব তার দিকে নিচের দিকে তাকিয়ে আছে। জমায়েতের জন্য প্রস্তুত হও। মিস্টার ফুল এর গম্ভীর কণ্ঠস্বর ডেরিকের কানের কাছে প্রতিধ্বনিত হল, কিন্তু তার আশেপাশের কোনো সঙ্গী এই শব্দের বিন্দুমাত্র টের পেল না। নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে সে 10 সেকেন্ডেরও বেশি সময় ধরে চারপাশটা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করল। তারপর আগুনের একদম কিনারায় সরে গিয়ে ভাঙা দেয়ালটায় হেলান দিয়ে ঘুমানোর ভান করে পড়ে রইল। 6 সদস্যের ওই কাউন্সিল আর এল্ডার লোভিয়া যে মিস্টার ফুলের অস্তিত্ব টের পায়নি, এই ব্যাপারটা জানার পর থেকে তার আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গেছে। সে এখন মনে প্রাণে বিশ্বাস করে যে সে নিজে যদি অসাবধানতাবশত কোনো সূত্র ফেলে না যায়, তবে অন্যদের চোখের সামনে বসেও সে খুব শান্তিতে ওই ধূসর কুয়াশার উপরের ট্যারোট ক্লাবের জমায়েতে অংশ নিতে পারবে। ব্যাকল্যান্ড শহরের এমপ্রেস বড়, খুব ক্লান্ত লাগছে। এই অজুহাত দেখিয়ে অড্রে হল নিজের শোবার ঘরে ফিরে এল। নিজের ভেতরের প্রবল উত্তেজনাটাকে সে অনেক কষ্টে চেপে রাখল। ঘরের ভেতর পায়চারি না করে সে চুপচাপ বিছানায় বসে রইল। অপেক্ষা করতে লাগল কখন মিস্টার ফুল তাকে ডাকবেন। বাবা এখন পার্লামেন্টের অন্যান্য সদস্যদের সাথে প্রস্তাবিত একটা বিল নিয়ে আলোচনা করতে ব্যস্ত, আর বিয়ন্ডার গার্ডও এখন সারাক্ষণ আমার পিছু পিছু ঘুরছে না। ধন্যবাদ দেবী, আমার জীবনটা শেষ পর্যন্ত আবার স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে। মাঝখানে 2 সপ্তাহ কেটে গেছে। মিস্টার হ্যাংডম্যান নিশ্চয়ই এতদিনে একটা পরিণত রেইনবো স্যালামান্ডার এর পিটুইটারি গ্ল্যান্ড জোগাড় করে ফেলেছে। আমি এবার সিকোয়েন্স আর্টে পা দিতে যাচ্ছি। চোখে মুখে একরাশ ঝিকিমিকি আলো নিয়ে অড্রে মনে মনে ভাবল। তার কাছে এই ব্যাপারটা ওই 30,000 পাউন্ডের বাউন্টি বা অন্তত 8,000 পাউন্ড দামের সেই বিশাল বাগানের চেয়েও অনেক বেশি রোমাঞ্চকর আর কাঙ্ক্ষিত ছিল। অবশেষে সে দেখল সেই পরিচিত গাঢ় লাল রঙের মায়াবী ঢেউ একটা বিশাল জলোচ্ছ্বাসের মতো তার দিকে ধেয়ে আসছে, আর চোখের পলকে তাকে পুরোপুরি ভাসিয়ে নিয়ে গেল। অনেক পুরনো দেখতে একটা পালতোলা নৌকার উপরে আলজার উইলসন ক্যাপ্টেনের কেবিনের দরজাটা শক্ত করে আটকে দিল। তারপর সেক্সট্যান্ট আর জাহাজের লগবইগুলোর পেছনে গিয়ে বসল। তার সামনে রাখা কাগজপত্রের ওই মোটা স্তূপের ভেতরের লেখাগুলো সে খুব মনোযোগ দিয়ে মুখস্থ করতে লাগল। তদন্ত শেষ হওয়ার পর ওপর মহল থেকে বেশ ভালো পুরস্কার পেয়েই সে ব্যাকল্যান্ডের ওই কোলাহল ছেড়ে নির্দ্বিধায় বেরিয়ে এসেছে, আর রোজেল গুস্তাভ এর ডায়েরির গোপনে কপি করা বেশ কিছু পাতা সাথে নিয়ে আবার সমুদ্রে ফিরে এসেছে। সিফেয়ারার পোষণটা পুরোপুরি হজম করতে পারলেই আমি খুব স্বাভাবিকভাবে সামনের দিকে এগোতে পারব। আমি যা অবদান রেখেছি সেটা দিয়ে খুব সহজেই আমি পোষণের ফর্মুলা আর উপাদানগুলো কিনে নিতে পারব। তবে এতে করে একটা বিপদ আছে, সবাই জেনে যাবে যে আমি অ্যাক্টিং মেথড বা অভিনয়ের পদ্ধতিটার কথা জানি। এর ভালো দিক যেমন আছে তেমনি খারাপ দিকও আছে। আলজার মাথা নাড়ল। হঠাৎ করেই তার মনোযোগটা একটু বিক্ষিপ্ত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সে মিস্টার ফুল এর ডাক অনুভব করতে পারল। তার মনের পর্দায় হঠাৎ করেই ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের সেই বিভৎস মুখটা ভেসে উঠল। কি ভয়ঙ্করভাবে তার রক্তমাংস পচে গলে যাচ্ছিল, আর মুখের চামড়াগুলো টুকরো টুকরো হয়ে খসে পড়ছিল। আলজার অবচেতনভাবেই নিজের মাথাটা নিচু করে ফেলল, আর সেই গাঢ় লাল রঙের ঢেউটাকে তাকে পুরোপুরি গ্রাস করে নেওয়ার সুযোগ করে দিল। ওই ধূসর কুয়াশার ঠিক উপরে দৈত্যদের থাকার জায়গার মতো দেখতে সেই বিশাল প্রাসাদের ভেতরে নিজের স্পিরিট ভিশন বা আধ্যাত্মিক দৃষ্টি চালু করে ক্লাইন জাস্টিস, দ্য হ্যাংডম্যান আর দ্য সান এর দিকে তাকাল। তাদের বর্তমান অবস্থাটা একটু যাচাই করে নিল। অড্রে খুব খুশি মনে সবাইকে অভিবাদন জানাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ সে দেখল দ্য হ্যাংডম্যান তাকে হাত নেড়ে কিছু একটা ইশারা করল, আর সে কিছু বলার আগেই খুব তাড়াহুড়ো করে কথা বলতে শুরু করল। মিস্টার ফুল, আমি এবার রোজেল গুস্তাভের ডায়েরির 19টা পৃষ্ঠা সংগ্রহ করতে পেরেছি। এখানে আমাকে অবশ্যই আপনাকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে হবে। চিলাঙ্গোসের হাত থেকে আমাকে রক্ষা করার জন্য আপনার সেই আশীর্বাদপুষ্ট দূতকে পাঠানোর জন্য অনেক ধন্যবাদ। ডায়েরির এই পৃষ্ঠাগুলোই হবে আমার সেই ঋণের সামান্য প্রতিদান। 19টা পৃষ্ঠা খুব একটা খারাপ না। ক্লাইন ওই আশীর্বাদপুষ্ট দূতের ব্যাপারটা নিয়ে আর বেশি কথা বাড়াল না, শুধু ঠোঁটের কোণে হালকা একটু হাসল। এটাই হল সমমূল্য বিনিময়ের প্রধান নীতি। মিস্টার ফুলের কাছ থেকে এমনটাই তো আশা করা যায়। একটা মিস্টিক্যাল আইটেম হাতে থাকা একজন জলদস্যু অ্যাডমিরাল তো তার কাছে নস্যি। পরিস্থিতি দেখে যা মনে হচ্ছে, ওই বাউন্টির টাকা দাবি করার ব্যাপারটা বোধহয় আমার আর এখানে তোলার দরকার নেই। কে জানে মিস্টার ফুলের এমন কতজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার আশীর্বাদপুষ্ট দূত হিসেবে কাজ করছে। অড্রে নিজের অজান্তেই মিস্টার ফুলকে সম্মান দিয়ে সম্বোধন করতে শুরু করে দিয়েছে। মিস্টার ফুলের উত্তর শোনার পর আলজার খুব বিনীতভাবে বলল,
আমার বর্তমান স্মরণশক্তির দৌড় মাত্র 6 পৃষ্ঠা পর্যন্ত। দয়া করে আমাকে এগুলো আলাদা আলাদা সময়ে আপনার কাছে পেশ করার অনুমতি দিন। কোনো সমস্যা নেই। ঘন ধূসর কুয়াশায় ঘেরা ক্লাইন খুব শান্তভাবে মাথা নেড়ে সম্মতি জানাল। দ্য সান ডেরিক দ্য হ্যাংড ম্যান এর সামনে ভেসে ওঠা ডায়েরির ওই পৃষ্ঠাগুলোর দিকে তাকিয়ে রইল। ডায়েরির ভেতর আসলে কি লেখা আছে সেটা জানার জন্য তার খুব কৌতূহল হচ্ছিল। তার আগের অভিজ্ঞতা থেকে সে খুব ভালো করেই জানে যে মিস্টার ফুল যেসব জিনিসের প্রতি আগ্রহ দেখান সেগুলোর ভেতরে নিশ্চয়ই বিশাল কোনো রহস্য লুকিয়ে আছে। সে মিস জাস্টিসের দিকে তাকাল। যখন সে দেখল মিস জাস্টিসের ভেতর এই নিয়ে প্রশ্ন করার কোনো তাড়াহুড়ো নেই, তখন সেও খুব সতর্কভাবে চুপ করে থাকাই শ্রেয় মনে করল। খুব জলদি ডায়েরির ওই 6টা পৃষ্ঠা লেখার কাজ শেষ হয়ে গেল, আর সেগুলো ক্লাইনের হাতে এসে পৌঁছাল। অড্রে আর বাকিরা খুব শান্তভাবে অপেক্ষা করতে লাগল। তারা আগে থেকেই এই ধরনের অদ্ভুত ব্যাপারগুলোর সাথে বেশ অভ্যস্ত হয়ে উঠেছে। ক্লাইন নিচের দিকে তাকাল আর ডায়েরির প্রথম পাতাটা পড়তে শুরু করল। 16ই ডিসেম্বর। ওই ঝড়ের ভেতর আটকা পড়ে অন্ধকারে হারিয়ে যাওয়া সেই হতভাগ্য লোকটার সাথে আমি অবশেষে যোগাযোগ করতে পেরেছি। যাক বাবা, অবশেষে ডায়েরির আগের কোনো একটা পাতার একটা ধারাবাহিকতা পাওয়া গেল। ক্লাইন বেশ আনন্দিত হল, আর সে আরও বেশি মনোযোগ দিয়ে পড়তে লাগল। লোকটা নিজের নাম বলল মিস্টার ডোর, আর সে আমাকে খুব জটিল এবং কঠিন একটা রিচুয়াল শেখানোর চেষ্টা করল। সে চাইছিল আমি যেন তাকে এই বাস্তব পৃথিবীতে ফিরে আসতে সাহায্য করি, আর এর বদলে সে আমার যে কোনো 3টে শর্ত পূরণ করার প্রতিশ্রুতি দিল। সে কি আমাকে আস্ত গাধা ভাবে নাকি? আমি আমার 2টো জীবন মিলিয়ে 60 বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছি। সে কি সত্যিই ভাবে যে আমি বুঝতে পারব না এটা শয়তান আর অশুভ দেবতাদের চিরাচরিত একটা ফাঁদ? তবে 4th ইপোক বা 4র্থ যুগের যে ইতিহাসের কথা সে আমাকে শোনাল সেটা সত্যিই বেশ চমকপ্রদ ছিল। চ্যাপ্টার 217। মিস্টার ডোর এর বর্ণনা। মিস্টার ডোর এই নামটা রাখার ধরন তো আমার সাথে খুব মিলে যাচ্ছে। আমি ভাবছি গভীর অন্ধকার আর ঝড়ের মাঝে হারিয়ে যাওয়া এবং আটকে পড়া এই করুণ লোকটার আসল নাম কি হতে পারে, আর তার সিকোয়েন্স কি ছিল। নাকি রোজেল গুস্তাভ যেমনটা আন্দাজ করেছিল সে আসলেই কোনো ইভিল গড বা শয়তান। ক্লাইন নিজের মনেই শব্দহীনভাবে একটু হাসল, যে হাসিতে বিদ্রূপ আর নিজের প্রতি এক ধরনের করুণা মেশানো ছিল। 4র্থ যুগের ইতিহাসের প্রতিও তার বেশ আগ্রহ তৈরি হল। আমি 4র্থ যুগের সবচেয়ে বিখ্যাত 4 সম্রাটের যুদ্ধ বা ওয়ার অব দ্য 4 এম্পারার্স সম্পর্কে জানি, কিন্তু সেই সময়ের বিস্তারিত তথ্য বা মূল চরিত্রদের সম্পর্কে জানাশোনা খুবই সামান্য, যা কেবল বড় চার্চগুলোর ছড়ানো তথ্যের মধ্যেই সীমাবদ্ধ, যেমন সলোমন সাম্রাজ্যের কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার। আজ অবশেষে এই তথাকথিত মিস্টার ডোর আমার প্রশ্নের উত্তর দিল, আর আমাকে জানাল যে বাকি 3জন সম্রাট কারা ছিলেন। টিউডার রাজবংশের সেই অর্ধেক পাগল ব্লাড এম্পারার, ট্রুনসোয়েস্ট সাম্রাজ্যের নাইট এম্পারার এবং দক্ষিণ মহাদেশের আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, যাকে ডেথ বলেও ডাকা হয়। মিস্টার ডোরের বর্ণনা অনুযায়ী যে যুদ্ধ পুরো পৃথিবীর পরিস্থিতি বদলে দিয়েছিল, সেখানে একে একে কালো সম্রাট, ব্লাড এম্পারার এবং নাইট এম্পারার এর পতন হয়েছিল, আর আন্ডারওয়ার্ল্ডের সম্রাট এই সুযোগে সবচেয়ে বেশি ফায়দা লুটে নিয়েছিল। একথা বলার পর মিস্টার ডোর খুব অর্থপূর্ণভাবে যোগ করল যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে সবকিছু হজম করার পর ডেথ পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই ডেথ আদিম দানবী বা প্রাইমর্ডিয়াল ডেমোনেসের সাথে হাত মিলিয়ে উত্তর মহাদেশে এক ভয়াবহ বিপর্যয় বা পেল ডিজাস্টার ডেকে এনেছিল। অবশ্যই এটা মিস্টার ডোর নিজে সরাসরি দেখেনি, বরং প্রতি মাসে যখন সে বাস্তব জগতের কাছাকাছি আসে তখন সে এমনটাই শুনতে পায়। ডেথ পাগল হয়ে গিয়েছিল, কিন্তু সে আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। দেবতারাও কি পাগল হতে পারে? কি ভয়াবহ একটা কথা! তবে এটা আমার একটা ধারণাকে সত্যি বলে প্রমাণ করে। 5ম যুগের আগে সেই দেবতারা প্রায়ই বাস্তব জগতে নেমে আসতেন এবং উত্তর ও দক্ষিণ মহাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করতেন। তারা হয়তো ডেথের মতো ব্যক্তিগতভাবে সবার সামনে উপস্থিত হতেন। আমি মিস্টার ডোরকে জিজ্ঞেস করেছিলাম যে সে কি 4 সম্রাটের যুদ্ধে অংশ নিয়েছিল। যদি নিয়ে থাকে তবে তার ভূমিকা কি ছিল, আর সেই যুদ্ধে 7 জন দেবতার অবস্থান কি ছিল, তারা কি ভূমিকা পালন করেছিল। মিস্টার ডোর আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। সে শুধু মজার ছলে বলল যে 4র্থ যুগে যত প্রভাবশালী আর শক্তিশালী ব্যক্তি ছিল তাদের সংখ্যা আমার কল্পনার চেয়েও অনেক বেশি। এর পাশাপাশি সে 2টো নিয়মের কথা বলল। একটা হল বেন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতার নীতি বা ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি, আর অন্যটা হল একই সিকোয়েন্সের বেন্ডার বৈশিষ্ট্যের সংরক্ষণের নীতি বা ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। এই তথ্যগুলো সেই অতি গোপন এবং প্রাচীন সংগঠন থেকে শেখা তথ্যের সাথে হুবহু মিলে যাচ্ছে, এমনকি আমি নিজেও এরকম কিছু ঘটনা ঘটতে দেখেছি।
এটা থেকে অনেক মজার মজার উপসংহারে পৌঁছানো যায়, যার ফলে অনেক ঘটনার ব্যাখ্যা অন্যরকম হয়ে দাঁড়ায় আর মানুষের মনে ভয়ের সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, যখন একই সিকোয়েন্সের অনেক হাই সিকোয়েন্স বেন্ডার থাকবে, তখন লো সিকোয়েন্স বেন্ডারের সংখ্যা কমে যাবে এবং এর উল্টোটাও সত্যি। বেন্ডারের বৈশিষ্ট্যগুলো একদম শুরু থেকেই নির্দিষ্ট করে দেওয়া আছে। এগুলো বাড়েও না, কমেও না। এর মানে কি সত্যি এমন কোনো ঈশ্বর আছেন যিনি সব দেবতাদের সৃষ্টি করেছেন, একজন সর্বশক্তিমান আর সর্বজ্ঞ ঈশ্বর যার কাছ থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে? রোজেল গুস্তাভের লেখা ডায়েরির এটাই ছিল ক্লাইনের দেখা সবচেয়ে লম্বা পাতা। এটা পুরো 2 পাতা জুড়ে ছিল, আর দেখে মনে হচ্ছিল আসল ডায়েরিতে এটা একটা 2 পিঠের পাতা ছিল। বারবার কপি করার পর এটা এখন 2 আলাদা পাতা হয়ে গেছে। প্রচুর তথ্য আছে এখানে। ক্লাইন মনে মনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। ইতিহাসের একজন সাধারণ ছাত্র হিসেবে সে সবসময় বিশ্বাস করত যে সলোমন সাম্রাজ্য, টিউডর রাজবংশ এবং ট্রুনসোয়েস্ট সাম্রাজ্য একে অপরের পরে এসেছিল। সে ভেবেছিল একটা সাম্রাজ্য ধ্বংস হওয়ার পর রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন সাম্রাজ্য তৈরি হয়েছিল। কিন্তু তার অবাক হওয়ার পালা শেষ হল না যখন মিস্টার ডোরের বর্ণনায় এটা পরিষ্কার হয়ে গেল যে এই 3টে সাম্রাজ্যই একই সময়ে টিকেছিল। যদি এটা সত্যি হয়, তবে চতুর্থ যুগ নিয়ে ইতিহাসের বর্তমান সব গবেষণা একেবারে উল্টে যাবে। ক্লাইন হঠাৎ সেই আসল ক্লাইনের কথা ভাবল, যার প্রত্নতত্ত্ব আর চতুর্থ যুগের ইতিহাসের প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। আজ আমি তার ইচ্ছে পূরণ করতে সাহায্য করেছি। আমি ভাবছি 4 সম্রাটের যুদ্ধের সময় ডেথ কি একজন সত্যিকারের দেবতা হয়ে উঠেছিল কিনা। মিস্টার ডোরের বর্ণনা থেকে সেটা নিশ্চিত হওয়া কঠিন। আমি শুধু ধরে নিতে পারি যে আন্ডারওয়ার্ল্ডের সম্রাট, যে 4 সম্রাটের যুদ্ধ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছিল, সে হয়তো তার সীমা অতিক্রম করে দেবতা হয়েছিল, কিন্তু তার ফলে সে পাগলও হয়ে গিয়েছিল। একজন দেবতার পাগল হয়ে যাওয়াটা সত্যিই ভয়ঙ্কর ব্যাপার। এসব বিস্তারিত কথা চিন্তা করলেই হৃদয়ের গভীর থেকে ভয় কাঁপন ধরে যায়। এতে অবাক হওয়ার কিছু নেই যে জ্ঞানী সম্রাট রোজেল গুস্তাভ এই ব্যাপারটাকে বর্ণনা করতে গিয়ে ভয়াবহ শব্দটা ব্যবহার করেছিল। এমন কি হতে পারে যে তথাকথিত ইভিল গড বা শয়তানরা আসলে পাগল হয়ে যাওয়া সাধারণ কোনো দেবতা? তার মানে কি একদিন এই পৃথিবীতে শুধু পাগল শয়তানরাই অবশিষ্ট থাকবে? হায় খোদা, এর মানে কি পৃথিবীর শেষ হওয়া কোনোভাবেই আটকানো সম্ভব না? ক্লাইন নিজের ভেতরে দানা বেঁধে ওঠা গম্ভীর ভাবটা লুকানোর জন্য একটু হাসল। তার মনে হল সে ভবিষ্যতে যা কল্পনা করছে তা গাঢ় ধূসর অন্ধকারে ঢাকা। একই সাথে সে কালো সম্রাট, ব্লাড এম্পেরর আর নাইট এম্পেরর সম্পর্কে তার ধারণা বদলে ফেলল। সে এখন মনে করে তারা দেবতার কাছাকাছি পর্যায়ে শক্তিশালী সত্তা ছিল। হয়তো সিকোয়েন্স 1 হল একটা নির্দিষ্ট পথের সর্বোচ্চ ধাপ। এই যুক্তি অনুযায়ী কালো সম্রাটের কয়েক শতাব্দী বা 1000 বছরের বেশি সময় বেঁচে থাকাটা অসম্ভব কিছু না। এটা সেই আসল ক্লাইনের কনফিউশন দূর করে দেয়। সে অ্যান্টিগোনাস পরিবারের নোটবুকের তথ্যের সাথে তার শিক্ষকের মতামতের অমিল পেয়েছিল। সে বিশ্বাস করত যে কালো সম্রাট বা ব্ল্যাক এম্পারার হল সলোমন সাম্রাজ্যের প্রতিটি সম্রাটের একটা সাধারণ উপাধি, কিন্তু হয়তো কালো সম্রাট সবসময় একজনই ছিলেন। অবশ্য অন্য সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, যেমন হয়তো 2 বা 3 বার সম্রাট বদলেছে, কিন্তু সেই পথের সিকোয়েন্স 1-এর নামই কি কালো সম্রাট? আমি ভাবছি চতুর্থ যুগের ইতিহাসে মিস্টার ডোর আসলে কে ছিল। সম্রাট রোজেল তার ভুল পরীক্ষা আর দুর্ঘটনাক্রমে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে বিস্তারিত কিছু লেখেনি, তাই মিস্টার ডোরের সাথে কথা বলার চেষ্টা করাও এখন আমার পক্ষে অসম্ভব। বেন্ডার বৈশিষ্ট্যের অবিনশ্বরতা আর সংরক্ষণের যে 2টো নীতির কথা বলা হয়েছে, ক্যাপ্টেনের মুখেও আমি একই বর্ণনা শুনেছিলাম। হয়তো ক্যাপ্টেন যে ভাষা ব্যবহার করেছিল তা সম্রাট রোজেলের কাছ থেকেই এসেছে। মিস্টার ডোরের বলা ওই 2টো নীতি অনুসরণ করলে আমরা সত্যিই অনেক মজার অনুমান করতে পারি। যেমন 7টি চার্চের কাছে যেহেতু এতগুলো পবিত্র বস্তু আর হাই সিকোয়েন্স বেন্ডার আছে, তবে সেই হিসেবে লো সিকোয়েন্স বেন্ডারের সংখ্যা খুব বেশি হওয়ার কথা না। কিন্তু বাস্তবের সাথে তো এর মিল নেই। তার মানে এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হতে পারে যে দেবতারা নিজেরা অতিরিক্ত কিছু উপহার হিসেবে দেন। উদাহরণস্বরূপ, অ্যাভারনাইট জাতির ধ্বংস কি বৈশিষ্ট্যের সংরক্ষণের কারণে হয়েছিল? তাদের কাছে থাকা সম্পদই কি তাদের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল? নাকি এমন বলা যায় যে তাদের অস্তিত্ব অ্যাভারনাইট পথের ক্ষমতাকে কমিয়ে দিচ্ছিল আর অ্যাভারনাইট গডেসের অবস্থানকে হুমকির মুখে ফেলছিল? যেমন তাত্ত্বিকভাবে বলতে গেলে কিছু সিল্ড আর্টিফ্যাক্ট বা সিল করা বস্তু পোর্শন বা জাদুকরী পানীয় তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে, এমনকি সেগুলোকে পোর্শন হিসেবেও গণ্য করা যেতে পারে। অবশ্য তার আগে ভেতরের সব লুকিয়ে থাকা বিপদ আর পাগলামি দূর করতে হবে। অবাক হওয়ার কিছু নেই যে উদ্ধার করা নথিপত্রগুলোতে চতুর্থ যুগকে দেবতাদের যুগ বা এপক অব দ্য গডস বলা হয়েছে। দেখা যাচ্ছে এই যুগে দেবতাদের নেমে আসার অনেক রেকর্ড আছে। তাহলে কি এমন ঘটেছিল যার ফলে তারা আসা বন্ধ করে দিলেন, এমনকি কোনো ঐশ্বরিক সংকেত দেওয়াও বন্ধ করে দিলেন? যদি এমন না হতো যে বেন্ডাররা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে জাদুর সাড়া পায়, তবে হয়তো অনেকেই দেবতাদের অস্তিত্ব নিয়ে সন্দেহ করত।
ক্লাইনের মাথায় হঠাৎ অনেক বুদ্ধি খেলে গেল, আর তার মনে হল সে এই রহস্যময় ব্যান্ডার জগতের আরও গভীরে প্রবেশ করতে পেরেছে। সে ডায়েরির পরের 4টে পাতা উল্টে দেখল এবং একটু হতাশ হল যখন বুঝল সেগুলো মিস্টার ডোরের সাথে সম্পর্কিত নয়। তার একজন ক্লাউন হওয়ার ক্ষমতা তাকে নিজের আবেগ খুব ভালোভাবে লুকাতে সাহায্য করল। তার ওপর সেই ধূসর কুয়াশার আড়াল তো আছেই, তাই অড্রে হল যে তাকে গোপনে লক্ষ্য করছিল সেও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেল না। সে তার এলোমেলো চিন্তাগুলো গুছিয়ে নিয়ে ডায়েরির 3য় পাতাটা পড়তে শুরু করল। 10ই সেপ্টেম্বর। আমি অনেকদিন সহ্য করেছি, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারছি না। একটু অভিযোগ করতেই হচ্ছে। আমার মাথায় কি গোবর ছিল যে আমি স্যাভেন্ট পথ বেছে নিয়েছিলাম? অবশ্যই এটা আমাকে আমার সবচেয়ে বড় সুবিধাকে কাজে লাগাতে সাহায্য করেছে, যার ফলে চার্চ আমাকে অনেক গুরুত্ব দেয়। কিন্তু সমস্যা হলো এই পথের শুরুর দিকের সিকোয়েন্সগুলোতে লড়াই করার মতো কোনো বেন্ডার ক্ষমতা নেই। আমাকে শুধু রহস্যময় বস্তুর ওপর নির্ভর করে চলতে হয়। আসলে আমি বাইরের জিনিসের ওপর বড্ড বেশি নির্ভরশীল। যেমন সিকোয়েন্স 9-7-এর ক্ষমতা শুধু অসাধারণ স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা আর হাতে কলমে কাজ করার দক্ষতার মধ্যেই সীমাবদ্ধ। আবার সিকোয়েন্স 8 আর্কিওলজিস্ট বা প্রত্নতাত্ত্বিক শক্তিশালী শরীর আর প্রাচীন জ্ঞান পায়, আর তারা বড়জোর কিছু সাধারণ জাদুর অনুষ্ঠান করতে পারে। সিকোয়েন্স 7 অ্যাপ্রেইজার বা যাচাইকারী, যার ক্ষমতা হল খুব দ্রুত রহস্যময় বস্তুগুলো চিনে ফেলা, যা তাকে লুকিয়ে থাকা বিপদগুলো এড়িয়ে চলতে সাহায্য করে। সিকোয়েন্স 6 আর্টিজান বা কারিগর, যা আশ্চর্যজনক সব যন্ত্রপাতি তৈরি করতে পারে, কিন্তু খুব একটা শক্তিশালী কোনো ব্যান্ডার বস্তু তৈরি করতে পারে না। এগুলো ছাড়া শুধু তার জাদুর অনুষ্ঠানের মান একটু উন্নত হয়। এতে অবাক হওয়ার কিছু নেই যে আধুনিক সময়ে একে মেশিনারি স্পেশালিস্ট বা যন্ত্র বিশেষজ্ঞ বলা হয়। তুলনামূলকভাবে মিস্ট্রি প্রায়ার পথের সিকোয়েন্স 7 ওয়ার্লক আর সিকোয়েন্স 6 স্ক্রোল প্রফেসর অনেক বেশি লোভনীয় ছিল। যদি চার্চের কাছে এর পুরো সিকোয়েন্স থাকত, আর যদি ওই গুপ্ত ঋষি বা হিডেন সেজ না থাকত, তবে দারুণ হতো। যাই হোক, অবশেষে একটা সুসংবাদ পেয়েছি। আমি এর পরের ধাপে পৌঁছালে লড়াকু ব্যান্ডার ক্ষমতা পাব, যা একান্তই আমার নিজের হবে। সিকোয়েন্স 5 অ্যাস্ট্রোমান্সার। এর আধুনিক নামটা শুনে আমি একটু ভয়ই পাচ্ছি। এটাকে আসলে অ্যাস্ট্রোনোমার বা জ্যোতির্বিজ্ঞানী বলা হয়। আমি কি শেষ পর্যন্ত একজন সর্বশক্তিমান পাগল বিজ্ঞানী বা ম্যাড সায়েন্টিস্ট হয়ে যাব? হে বিধাতা, আমার উপর দয়া করো। আমি কলেজে ভর্তি হওয়ার পরীক্ষায় মাত্র সেকেন্ড টায়ার বা দ্বিতীয় সারির ছাত্র ছিলাম। এটা মানতেই হবে যে সম্রাট রোজেলের কৌতুক করার এক অদ্ভুত ক্ষমতা ছিল। এমনকি মন খারাপ করে থাকা ক্লাইনও তার ঠোঁটের কোণে হাসি চেপে রাখতে পারল না। সে মনে মনে এই সিনিয়র মানুষটার জন্য একটা মোমবাতি জ্বালাতে চাইল। কঠোর পরিশ্রম করো আর প্রতিদিন নিজেকে উন্নত করো। কথাটা আসলেই খুব সত্যি। সে মনে মনে একটা খোঁচা দিল, আর মিস্টার গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির চার্চের এক অদ্ভুত বৈশিষ্ট্যের কথা মনে করল। লড়াইয়ের সময় তাদের ব্যান্ডার ক্ষমতার খুব অভাব থাকে, কিন্তু তারা বিভিন্ন জিনিস তৈরি করতে আর ব্যবহার করতে খুব ওস্তাদ। ডায়েরির 3য় পাতাটা উল্টানোর পর ক্লাইন পড়া চালিয়ে গেল। 2 জুন। রাজ্যে বারবার বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ফেসাক সাম্রাজ্য, লোয়েন কিংডম আর ফেইনা কপ্টার কিংডমকে পুরোপুরি ধ্বংস করতে না পেরে বারবার যুদ্ধ বাঁধানো হয়েছে। এর ফলে রাজ্যের ওপর বিশাল ঋণের বোঝা চেপে বসেছে, আর এর অর্থনীতি এখন ধ্বংসের মুখে। আমার পর্যবেক্ষণ অনুযায়ী সাধারণ মানুষ, ব্যবসায়ী আর সৈন্যরা খুব অসন্তুষ্ট। বিদ্রোহ শুরু হওয়ার জন্য শুধু একটা আগুনের ফুলকির অভাব ছিল। এটাই আমার সুযোগ। কিন্তু আমাকে খুব সাবধান হতে হবে। শরণ পরিবার 4র্থ যুগের ইতিহাস দেখেছে, আর এটা এমন এক প্রাচীন পরিবার যাদের মাঝে হাই সিকোয়েন্স ব্যান্ডার থাকার সম্ভাবনা অনেক বেশি। আমার চার্চের সমর্থন দরকার। সেই সাথে এটার্নাল ব্লেজিং সান চার্চের সাথে একটা গোপন সমঝোতাও করতে হবে। আমি এখনই সবার সামনে আসব না। প্রথমে বিদ্রোহীরা পুরো ব্যবস্থাটাকে ভেঙে ফেলুক, তারপর আমি একজন ত্রাণকর্তা হিসেবে সবকিছু শেষ করব। কনসাল রোজেল গুস্তাভ। নামটা আমার খুব পছন্দ হয়েছে। চ্যাপ্টার 218 ফ্রি সাধারণ জ্ঞান। 3 জুন। অ্যাডওয়ার্ডস এবং বাকিদের সাথে আলোচনা করার পর আমি চার্চ অব দি ইটার্নাল ব্লেজিং সানের সাথে একটা গোপন সমঝোতায় পৌঁছানোর চিন্তাটা বাদ দিলাম, কারণ এতে করে আমার আসল উদ্দেশ্য ফাঁস হয়ে যেতে পারে। আর সেটা হলে সাউরন পরিবার এবং যেসব প্রাচীন অভিজাতরা তাদের সমর্থন করে তারা আগেভাগেই সব জেনে যাবে। তারপর তারা সরাসরি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, আর তেমন কিছু ঘটলে পরিস্থিতি খুব কঠিন আর ভয়ঙ্কর হয়ে উঠবে। খুবই আফসোসের ব্যাপার যে গ্রিম সি অফ ফগে মারা গেল। আমাদের সবার মধ্যে সে সবচেয়ে বেশি চালাক ছিল। সবকিছু বিশৃঙ্খলার মধ্যে তলিয়ে যাক। কেবলমাত্র সবকিছু যখন চরম বিশৃঙ্খলায় ডুবে থাকবে, তখনই আমি ঘোলা জলে মাছ শিকার করার সুযোগ পাব। সাউরন পরিবার যখন এই পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ হবে,
ঠিক তখনই চার্চ অব দ্য ইটার্নাল ব্লেজিং সান বাধ্য হয়ে আমাকে মেনে নেবে। হয়তো ওই বিদ্রোহীদের আমার কিছুটা সাহায্য করা উচিত, কিন্তু আমি নিজেকে কিভাবে লুকিয়ে রাখব যাতে কেউ আমাকে সন্দেহ না করে। 4 জুন সিক্রেট অর্ডার থেকে মিস্টার জারাতুল হুট করেই ছদ্মবেশে আমার সাথে দেখা করতে এলেন। আর তারপর বিদ্রোহ আর রাষ্ট্রীয় অভ্যুত্থানের ঠিক আগের রাতে সিক্রেট অর্ডারের নেতা মিস্টার জারাতুল কেন রোজেলের কাছে এসেছিলেন সেই কারণটা জানার জন্য ক্লাইন মোরেত্তি যখন খুব কৌতূহল অনুভব করছিল, ঠিক তখনই সে খেয়াল করল যে ডায়েরির পরের 2 পৃষ্ঠার সাথে এর কোনো সম্পর্কই নেই। এটা দেখে তার ভেতরে এমন এক রাগের জন্ম নিল যা সে কোনোভাবেই চেপে রাখতে পারল না। যদিও ডায়েরির ওই 3 পৃষ্ঠায় খুব বেশি বিস্তারিত কোনো বর্ণনা ছিল না, বরং রোজেল গুস্তাভ খুব সোজাসাপটাভাবেই সব লিখেছিল, তবু ক্লাইন 100 বছরেরও বেশি সময় আগে 1173 সালে ইন্টিসে ঘটে যাওয়া সেই বিখ্যাত রাজনৈতিক অস্থিরতাটা বেশ ভালোভাবেই অনুভব করতে পারল। এর ফলাফল কি হয়েছিল সেটা ইতিহাসের বইগুলোতে খুব স্পষ্টভাবেই লেখা আছে। সেই সময় একজন কর্নেল হিসেবে রোজেল ওই বিদ্রোহ দমন করেছিল এবং বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এনেছিল। ইন্টিস সাম্রাজ্যকে একটা প্রজাতন্ত্রে বদলে ফেলা হয়েছিল, আর সে নিজেই নিজেকে সেখানকার কনসাল হিসেবে ঘোষণা করেছিল। পরবর্তী 19 বছরে সে দণ্ডবিধির অনেক সংস্কার করেছিল, নতুন নতুন আবিষ্কারে উৎসাহ দিয়েছিল এবং শিল্পবিপ্লবকে রক্ষা করেছিল। সে দেশের শক্তি অনেক গুণ বাড়িয়ে তুলেছিল। সে উত্তর ও দক্ষিণ 2 দিকেই যুদ্ধ করেছিল। যুদ্ধ করে সে লেনবার্গ, মাসিন, সেগার এবং আরও বেশ কিছু দেশকে ইন্টিস প্রজাতন্ত্রের আশ্রিত রাষ্ট্রে পরিণত করেছিল। এমনকি নর্দার্ন কন্টিনেন্টের 3 পরাক্রমশালী দেশ ফেইসাক সাম্রাজ্য, লুয়েন সাম্রাজ্য এবং ফেইনপটার সাম্রাজ্যকেও সে মাথা নত করতে বাধ্য করেছিল। 1192 সালের শেষের দিকে সে ওই প্রজাতন্ত্রকে একটা সাম্রাজ্যে রূপান্তর করেছিল। কনসাল হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় 20 বছর পর সে এই কাজটা করেছিল, আর তখন সে নিজেই নিজেকে সেখানকার সিজার হিসেবে ঘোষণা করেছিল। এর 6 বছর পার হওয়ার আগেই সে হোয়াইট মেপল প্যালেসে মারা যায়, আর এর মাধ্যমেই 5th ইপকের সবচেয়ে কিংবদন্তিতুল্য ইতিহাসের সমাপ্তি ঘটে। ক্লাইন যত বেশি এই ব্যাপারটা নিয়ে ভাবতে লাগল, তার কাছে তত বেশি মনে হতে লাগল যে রোজেলের মৃত্যুর ব্যাপারটা মোটেও স্বাভাবিক কিছু নয়। বাইরে থেকে যেমনটা দেখা যাচ্ছে, এর পেছনে আসলে এমন আরও অনেক কিছুই লুকিয়ে আছে। ঠিক যেমনভাবে এই বিখ্যাত ঐতিহাসিক ঘটনার পেছনেও নিশ্চিতভাবেই বিয়ান্ডারদের মধ্যে ক্ষমতার একটা লড়াই লুকিয়েছিল। আর পাঠ্যবইয়ের বর্ণনার মতো স্বাভাবিক কোনো ঘটনা এটা ছিল না, বরং কোনো একটা বিয়ান্ডার গোষ্ঠী এই পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করেছিল। যেমনটা আশা করা হয়েছিল, 4 হর্সম্যান অব দি অ্যাপোক্যালিপস নামের দলের অন্যতম সদস্য গ্রিম সি অফ ফগে মারা গিয়েছিল। ডায়েরির আগের একটা পৃষ্ঠায় রোজেল লিখেছিল যে এই হর্সম্যানের মধ্যে কোনো একটা গণ্ডগোল ছিল। মনে হচ্ছে এর সাথে ওই ছোট্ট দ্বীপটার কোনো একটা সম্পর্ক আছে, যেই দ্বীপে তারা অনেক অদ্ভুত আর অসাধারণ প্রাণীর সন্ধান পেয়েছিল। সেটা যে কেবল একটা কাকতালীয় ব্যাপার ছিল তা নয়, বরং একই সাথে সেটা ভীষণ ভয়ঙ্করও ছিল। ক্লাইন আগের একটা এন্ট্রির কথা মনে করে আবেগপ্রবণ হয়ে 5ম পৃষ্ঠাটা উল্টাল। এই পৃষ্ঠায় যা যা লেখা আছে সেগুলোর আসলে তেমন কোনো মূল্য নেই। এখানে 1128 সালের একটা অরমির রেড ওয়াইন পান করার পর রোজেলের নিজস্ব কিছু মন্তব্য লেখা ছিল। এছাড়াও রোজেলের যৌবনের প্রেমিকা, যাকে সে একসময় খুব পছন্দ করত, তাকে অনেক বছর পর বয়স্ক আর বেঢপ চেহারায় দেখে তার মোহভঙ্গের কথাও লেখা ছিল। আর সবশেষে ছিল তার জীবনের এমন একটা সময়ের বাজে বর্ণনা যখন সে তাস খেলায় ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছিল। 6ষ্ঠ পৃষ্ঠাটাও অনেকটা প্রথম পৃষ্ঠার মতোই ছিল, যেখানে তার দৈনন্দিন জীবনের নানা কথাবার্তা লেখা ছিল। তবে একদম শেষের পৃষ্ঠাটা দেখে ক্লাইনের চোখ আনন্দে চকচক করে উঠল। 8ই এপ্রিল সিক্রেট অর্ডার সম্পর্কে আরও বেশি তথ্য জানার জন্য আমাকে কাউকে না কাউকে তদন্ত করতে পাঠাতেই হবে। আগের মতো নিষ্ক্রিয় হয়ে বসে থাকার ভুলটা আমি আর করতে পারি না। মিস্টার জারাতুলকে আমি আর আমাকে নিয়ে নিজের ইচ্ছে মতো খেলতে দিতে পারি না। তাহলে কমরেড রোজেল, তুমি কি আসলেই কিছু খুঁজে পেয়েছিলে? যেহেতু ক্লাইন বাকি তথ্যগুলো আর খুঁজে পেল না, তাই সে নিজেকে জোর করে শান্ত করল, আর সে পরবর্তী জমায়েতের জন্য অপেক্ষা করতে লাগল, কারণ তখন দ্য হ্যাংড ম্যান তাকে আরও 6টা পৃষ্ঠা এনে দেবে। সে খুব ভালো করেই জানত যে 100 বছরেরও বেশি সময় আগের একটা তদন্ত থেকে সিক্রেট অর্ডারের ব্যাপারে কোনো ক্লু খুঁজে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ এত দীর্ঘ একটা সময় পার হয়ে যাওয়ার পর বিশেষ কয়েকজন বাদে হাই সিকোয়েন্স বিয়ন্ডারদের অনেকেই হয়তো এর মধ্যেই বার্ধক্যের কারণে মারা গেছে। সেখানে মাঝারি বা নিচু সারির সদস্যদের কথা তো বাদই দিলাম। তারপরও ক্লাইন বিশ্বাস করত যে এই ডায়েরিটা তাকে নতুন কোনো ধারণা পেতে সাহায্য করবে। আর সিক্রেট অর্ডার সাধারণত ঠিক কী ধরনের পরিচয় ব্যবহার করে এবং কিভাবে তাদের কার্যক্রম চালায় সেই ধরনটাও সে বুঝতে পারবে। ডায়েরির ওই 6টা পৃষ্ঠা নিচে নামিয়ে রেখে ক্লাইন তার ডান হাতের তর্জনী দিয়ে ব্রোঞ্জের তৈরি লম্বা টেবিলটার কিনারায় আস্তে আস্তে টোকা দিতে লাগল।
তারপর সে ধীরে ধীরে তার দৃষ্টি মিস জাস্টিস থেকে দ্য হ্যাংড ম্যানের দিকে এবং তারপর দ্য সানের দিকে সরিয়ে নিল। ঠিক তো, একটু আগে ডায়েরিতে সম্রাট রোজেলের লেখা একটা লাইন ছিল। সে লিখেছিল, সেই ঈশ্বর যিনি সমস্ত দেবতাদের সৃষ্টি করেছেন একজন সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী ঈশ্বর। এই কথাটার সাথে সিটি অফ সিলভারের রীতিনীতির অনেক মিল রয়েছে। সে এই কথাটা কোথা থেকে শুনেছিল? এটা কি সেই সবচেয়ে প্রাচীন আর গোপন সংগঠনটার কাছ থেকে শোনা, যারা আড়াল থেকে এই পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে? এই সংগঠনটা কি ফোরসেকেন্ড ল্যান্ড অফ গড পরিত্যক্ত হওয়ারও আগে তৈরি হয়েছিল? হঠাৎ করেই ক্লাইনের মাথায় একটা নতুন বুদ্ধি এলো। সে একটু নিচু স্বরে এবং মৃদু হেসে বলল, রোজেল তার ডায়েরিতে কিছু গোপন ইতিহাসের কথা উল্লেখ করেছে আর সাথে কিছু সাধারণ জ্ঞানের কথাও বলেছে। পরের কথাটা শুনে আমার এমন একটা জিনিসের কথা মনে পড়ে গেল, যেটা আমি তোমাদের সবাইকে আগে কখনো বলেছি বলে মনে পড়ছে না। অড্রে হলো হঠাৎ করেই যেন একটা ঘোরের মধ্যে চলে গেল। সে সাথে সাথেই নিজের শরীরটা ঘুরিয়ে দারুণ এক আনন্দময় বিস্ময় নিয়ে সেই প্রাচীন লম্বা টেবিলটার একদম ওপরের দিকে তাকাল। মিস্টার ফুল নিজেই নিজ থেকে রোজেলের ডায়েরির ভেতরের কথা উল্লেখ করছেন। সেখানে কি লেখা থাকতে পারে? সে এতটাই উত্তেজিত আর রোমাঞ্চিত হয়ে পড়েছিল যে সে যে একজন স্পেকটেটর সেই কথাটাই পুরোপুরি ভুলে গেল। তার তুলনায় দ্য হ্যাংড ম্যান আলজার উইলসন ছিল অনেক বেশি শান্ত, কিন্তু অবচেতনভাবেই তার মেরুদণ্ড সোজা হয়ে যাওয়াটা তাকে খুব নির্মমভাবেই ধরিয়ে দিল। কেবলমাত্র দ্য সান, ডেরিক বার্গ সবসময় বিশ্বাস করত যে মিস্টার ফুল যেই জিনিসগুলো নিয়ে আগ্রহী হন সেগুলোর মাঝে নিশ্চয়ই অনেক রহস্য লুকিয়ে থাকে। তবে সম্রাট রোজেল সম্পর্কে সে কিছুই জানত না, আর নর্দার্ন কন্টিনেন্টে এই নামটা আসলে কি অর্থ বহন করে সেটার ব্যাপারেও তার কোনো ধারণা ছিল না। তাই সে শুধু নিজের কৌতূহলটা লুকিয়ে রাখতে কিছুটা হিমশিম খাচ্ছিল। তবে এর বাইরে সে অস্বাভাবিক কোনো আচরণ প্রকাশ করল না। মিস্টার ফুল, সম্রাট রোজেল কি কোনো সাধারণ জ্ঞানের কথা উল্লেখ করেছেন? আমি এই তথ্যটার জন্য মূল্য চোকাতে রাজি আছি, অড্রে হলো নিজেকে আটকে রাখতে না পেরে বলেই ফেলল। তবে আমি চাই এটা যেন কেবল আমাকেই ব্যক্তিগতভাবে জানানো হয়। সে মনে মনে চুপচাপ এই কথাটাও যোগ করল। ক্লাইন একটু হেসে বলল, তার কোনো দরকার নেই, এটা খুবই সাধারণ একটা জ্ঞান। ডায়েরির এই অংশটুকু পড়ার পর ট্যাট ক্লাবের সামনার হিসেবে আমার মনে হচ্ছে যে তোমাদের সবাইকে এই ব্যাপারটা জানানো উচিত। অবশ্য আমি নিশ্চিত যে তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো আগে থেকেই এই ব্যাপারটা জানো। সে মূলত দ্য সানের দিকে ইঙ্গিত করেই কথাটা বলেছিল। সিটি অফ সিলভারের 2 থেকে 3,000 বছরের পুরনো ইতিহাস রয়েছে, তাই তাদের পক্ষে ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি আবিষ্কার করতে না পারাটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। তাছাড়া তারা বেশ চরম একটা প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করত। এমনকি তাদের চারপাশের অন্ধকারের মধ্যে দানবের কোনো অভাব না থাকলেও এমন সময় নিশ্চয়ই আসত যখন তারা তাদের দরকারি উপাদানগুলো জোগাড় করতে ব্যর্থ হতো। নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখার জন্য এবং নিজেদের শহরটাকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য তারা একটা কাজ করত। তারা তাদের পূর্বপুরুষদের মৃতদেহ থেকে পাওয়া বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ব্যবহার করে পোষণ তৈরি করত। এই ব্যাপারটা তাদের কাছে খুব একটা অগ্রহণযোগ্য কিছু ছিল না। তাদের কাছে এটা হয়তো একটা পবিত্র আর গৌরবময় অনুষ্ঠান ছিল। অবশ্য আগের একটা কথাবার্তা থেকেই ক্লাইন বুঝতে পেরেছিল যে দ্য হ্যাংড ম্যানও এই ব্যাপারে কিছু একটা জানে। খুবই আফসোসের ব্যাপার যে মিস জাস্টিসকে সবসময় গোল্ড পাউন্ড দিয়ে মূল্য চোকাতে বলা যায় না, আর সেই টাকাটা আমার ব্লেজডের কাছে পাঠিয়ে দিতেও বলা যায় না, কারণ আমার ব্লেজডকে কোনোভাবেই কম প্রভাবশালী মনে হতে দেওয়া যাবে না। মিস্টার আজিক যে একজন শক্তিশালী মানুষের ভাবমূর্তি তৈরি করেছে সেটা আমাকে কোনোভাবেই নষ্ট করা চলবে না। হ্যাঁ, যখন সুযোগ পাব তখন আমি এটা করার চেষ্টা করে দেখব, কারণ কোনো একজন সত্তা যতই শক্তিশালী হোক না কেন তার কিছু না কিছু অধীনস্থ লোক তো থাকবেই যারা তার হয়ে টুকটাক কাজগুলো করে দেবে। যেমন ধরো এভারনাইট গডেসের স্লিপলেস, নিচু সারির নাইট হক্সরা দুর্বল বলে। কেউ কখনোই এমন সন্দেহ করবে না যে এভারনাইট গডেস আসলে কোনো সত্যিকারের ঈশ্বর নন। ক্লাইন মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার ফুল, আপনি আসলেই অনেক বেশি উদার। অড্রে হলো আনন্দে গদগদ হয়ে জবাব দিল। তথ্যটা কেনার জন্য নগদ টাকা সাধার মতো একটা অমার্জিত কাজ সে করে ফেলেছিল, আর এই জন্য সে প্রথমে 3 সেকেন্ডের জন্য নিজের ওপর খুব বিরক্ত হচ্ছিল। ক্লাইন টেবিলে টোকা দেওয়া থামাল এবং শান্ত গলায় বলতে শুরু করল, প্রথম সাধারণ জ্ঞানটা হল ল অফ বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স ইনডিস্ট্রাক্টিবিলিটি। একজন বিয়ন্ডারের ক্যারেক্টারিস্টিক্স কখনোই ধ্বংস হয়ে যায় না বা কমে যায় না, এটা কেবল একজন বাহক থেকে অন্য আরেকজন বাহকের শরীরে স্থানান্তরিত হয়। কিছু না বুঝেই আমি ক্যাপ্টেনের গলার স্বর নকল করে ফেলেছি। অবচেতনভাবেই ক্লাইনের ঠোঁটের কোণে একটু হাসির রেখা ফুটে উঠল। এটা ধ্বংস করা যায় না বা কমানোও যায় না, এটা শুধু একজন বাহক থেকে অন্য বাহকের কাছে চলে যায়। অড্রে হল মিস্টার ফুলের দেওয়া বর্ণনাটা নিয়ে গভীরভাবে ভাবতে লাগল। তার মনে হচ্ছিল ওই সাধারণ একটা লাইনের ভেতরে অনেক বেশি অর্থ লুকিয়ে আছে। তার পান্না সবুজ চোখ দুটো ঘুরে গেল।
আর যখন সে দেখল যে দ্য হ্যাংড ম্যান কিংবা দ্য সান কারো চোখেই কোনো বিস্ময় বা চিন্তার ছাপ নেই, তখন সে সাথে সাথেই বুঝে গেল যে ট্যাট ক্লাবের এই দুজন সদস্য অনেক আগে থেকেই এই নিয়মটার কথা জানত। কেবল আমিই জানতাম না, সে ভাবল। নিজের ভেতর কিছুটা ক্ষোভ অনুভব করলেও সে খুব তাড়াতাড়ি মিস্টার ফুলের দয়ার প্রশংসা করতে শুরু করল। ঠিক এই সময়টাতে ক্লাইন আরও যোগ করল, একজন র্যাম্পেজার মারা যাওয়ার পর তারা নিজেদের পেছনে বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্সের একটা জিনিস রেখে যায়। এটা মূল উপাদানও হতে পারে, অথবা এটা এমন কোনো রহস্যময় আর্টিফ্যাক্টও হতে পারে যেটাকে সিল করে রাখা প্রয়োজন। একজন সাধারণ বিয়ন্ডার মারা গেলেও ঠিক একই ধরনের ফলাফল পাওয়া যায়, তবে মৃতদেহের পেছনে ফেলে যাওয়া ওই জিনিসটা হবে ঠিক সেই পোষণটার সমান যেটাতে কোনো বাড়তি উপাদান মেশানো হয়নি। অবশ্য ওই জিনিসটার ভেতরে একাই বিয়ন্ডার ক্ষমতা লুকিয়ে থাকবে। সেগুলোকে অর্ধেক রহস্যময় বস্তু হিসেবেও ব্যবহার করা যেতে পারে। এই সহজ আর নির্বিকার কথাগুলো মুহূর্তের মাঝেই অড্রে হলের মনের ভেতর প্রতিধ্বনিত হতে লাগল। স্তরের পর স্তর জমতে জমতে একটু একটু করে সেটা শেষ পর্যন্ত একটা চরম মাত্রায় গিয়ে পৌঁছাল। অড্রে হলের মাথায় তখন নরমাংস ভক্ষণের কথা মনে পড়ল, আর সেই সাথে ওই প্রশ্নটার কথাও মনে পড়ে গেল, যেই প্রশ্নটা সে এর আগে দ্য হ্যাংড ম্যানকে করেছিল। সে জিজ্ঞেস করেছিল, বিয়ন্ডার উপাদানের উৎস যদি আর নাই থাকে তাহলে কি কোনো সিকোয়েন্স পাথওয়ে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে? এখন সে উত্তরটা জানে, কিন্তু তার মনে হল এই উত্তরটা না শুনলেই হয়তো ভালো হতো। তার মনে হচ্ছিল যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে। এটা এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? এটা এত অন্ধকার কেন? অড্রে হল এর আগেও বিয়ন্ডারদের সাথে জড়িত এমন কিছু খারাপ পরিস্থিতি দেখেছিল, কিন্তু সেই পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল কেবল একজন মানুষের নিজস্ব বিকৃত আর শয়তানি স্বভাবের কারণে। উদাহরণস্বরূপ বলা যায় মিস্টার এ অথবা চিল্ল্যাঙ্গোস এর কথা। তাদের ওইসব কাজ রহস্যময়তা আর বিয়ন্ডার জগতের প্রতি তার যে তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা ছিল সেটার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। কিন্তু এবার সে আবিষ্কার করল যে এই রহস্যময় জগৎটা আগাগোড়াই ধূসরতা আর অন্ধকারে ছেয়ে আছে। জেগে ওঠো, অড্রে, তুমি এত বোকা হতে পারো না। ভেবে দেখো যে মিস্টার ফুল যেই নিষ্ঠুরতা আর অন্ধকারের বর্ণনা দিয়েছেন সেটা আগে থেকেই আঁচ করা সম্ভব ছিল। যেহেতু আমি নিজেই এই পথটা বেছে নিয়েছি, তাই আমাকে সাহসের সাথেই এই পথে এগিয়ে যেতে হবে। অড্রে হল নিজেকে সান্ত্বনা দিল। এতে তার মনের ভার কিছুটা হলেও কমে গেল। সে দেখতে পেল দ্য হ্যাংডম্যান এবং দ্য সান কেবল তাদের স্বভাবস্বরূপ নড়াচড়া করছে, আর মনে হচ্ছে একটু আগে যা যা বলা হলো তারা সেটা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে। মিস্টার হ্যাংডম্যান লোকটা আসলেই খুব ভয়ঙ্কর। সে এমনকি এর আগে এই তথ্যটাকে বিনিময়ের একটা মাধ্যম হিসেবেও ব্যবহার করতে চেয়েছিল। উফ, এই তথ্যটার আসলেই অনেক দাম আছে, আর এটা বেশ গুরুত্বপূর্ণও বটে। কিন্তু আমাদের এবং মিস্টার ফুলের কাছে এটা কেবলই সাধারণ একটা জ্ঞান। অড্রে হলের হঠাৎ করেই একটু হাসতে ইচ্ছে করল। তার মন মেজাজ আস্তে আস্তে ভালো হতে শুরু করল, আর সে একটু আগে যেই ভয়ঙ্কর চরম উদাহরণগুলোর কথা ভাবছিল সেগুলোকে ধীরে ধীরে মন থেকে সরিয়ে দিল। ক্লাইন ওই ৩ সদস্যের প্রতিক্রিয়া দেখে মোটেও অবাক হল না। সে শান্ত গলায় আবার বলতে শুরু করল, দ্বিতীয় সাধারণ জ্ঞানটা হল ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। ল অফ সিমিলার সিকোয়েন্স বিয়ন্ডার ক্যারেক্টারিস্টিক্স কনজারভেশন। দ্য হ্যাংড ম্যান তার বসার ভঙ্গিটা সামান্য একটু পরিবর্তন করল। তার মনে হল সে কিছু একটা বুঝতে পারছে, কিন্তু এই নিয়মটা আসলে কি বোঝাতে চাইছে আর এর ভেতরে কি কি আছে সেটা সে পুরোপুরি বুঝে উঠতে পারল না। মিস জাস্টিস আর দ্য শানের মনের ভেতরেও ঠিক একই ধরনের অনুভূতির জন্ম নিল। তারা কেউই এই নিয়মটার পেছনের আসল অর্থটা সরাসরি বুঝতে পারল না। সিমিলার সিকোয়েন্স কেন? আলজার উইলসন নিজেকে আটকে রাখতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল। ক্লাইন হাসল আর জবাব দিল, এই উত্তরটার জন্য তুমি কি মূল্য চোকাতে চাও? তার মাথায় একটা চিন্তা ছিল যে সাধারণ জ্ঞান সবার জন্য ফ্রি, কিন্তু সেটার কোনো ব্যাখ্যার জন্য অবশ্যই ফি দিতে হবে। এটা একই সাথে তার মর্যাদার সাথেও মানানসই ছিল, আবার এতে করে তথ্যটাও অপচয় হল না। বিনামূল্যের জিনিসগুলোর জন্যই সবচেয়ে বেশি মূল্য চোকাতে হয়। চ্যাপ্টার 219 এক্সপ্লেনেশন। দে ফুল যদি কেবল সাধারণভাবেই বলতেন যে রোজেল গুস্তাভের ডায়েরিতে খুব সাধারণ কিছু জ্ঞান আছে, তবে দ্য হ্যাংড ম্যান মিস্টার আলজের হয়তো এর উত্তর জানার জন্য কোনো মূল্য দিতে খুব একটা আগ্রহী হতেন না। এর একটা কারণ হল মিস্টার ফুল বিষয়টিকে সাধারণ বলে বর্ণনা করায় তার কৌতূহল কিছুটা কমে গিয়েছিল। আরেকটি কারণ হল মিস্টার ফুলের সাথে লেনদেন করার ব্যাপারে তার মনের ভেতরে সেই চিরস্থায়ী সতর্কতা। শয়তান বা অশুভ দেবতাদের সাথে চুক্তি করার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পুরনো উদাহরণগুলো বারবার তার মনে উকি দিচ্ছিল। কিন্তু এখন যখন তিনি সেই তথাকথিত সাধারণ জ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে কিছুটা আন্দাজ করতে পারলেন, তখন তার আগ্রহ চরমে পৌঁছাল। যদিও বর্ণনার কিছু অংশ তিনি ঠিকমতো বুঝতে পারছিলেন না, আর এই ধারণা সম্পর্কে স্পষ্ট বা গভীর জ্ঞান অর্জন করা তো আরও পরের কথা। তাই নিজের ভেতরের প্রবল কৌতূহল আর দমিয়ে রাখতে পারলেন না তিনি।
একেবারে গভীর শ্রদ্ধাভরে তিনি জিজ্ঞেস করলেন, মিস্টার ফুল, এই তথ্যের বিনিময়ে আপনি কি ধরনের মূল্য বা পারিশ্রমিক চান? হ্যাঁ হ্যাঁ। মিস জাস্টিস অড্রে প্রায় অদৃশ্যভাবে কিন্তু বেশ দ্রুত মাথা নাড়ালেন। বোঝাই যাচ্ছিল যে তিনিও এই একই প্রশ্ন করতে চাইছিলেন। দ্য সান ডেরেক যদিও চুপ করেছিলেন এবং শরীরের কোনো ভঙ্গিও করলেন না, কিন্তু তার তাকানোর ধরন দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনিও সবকিছু জানতে চান। ক্লায়েন্ট ঠিক এমন একটা প্রতিক্রিয়ার জন্যই অপেক্ষা করছিলেন। তিনি হালকা হেসে বললেন, সিক্রেট অর্ডার সংক্রান্ত তথ্য চাই। সিক্রেট অর্ডার দ্য হ্যাংড ম্যান আলজেন নিজের মনেই বিড়বিড় করলেন। এই নামটা তার কাছে একেবারেই অপরিচিত ছিল না। একবার মিস জাস্টিসকে সিক্রেট অর্ডার সহ অনেকগুলো গোপন সংগঠনের কথা বুঝিয়ে বলার বিনিময়ে তিনি পারিশ্রমিক পেয়েছিলেন। অড্রে এবং ডেরেক দুজনেই অবচেতনেই ভ্রু কুঁচকালেন। অড্রের সিক্রেট অর্ডার সম্পর্কে জ্ঞান বলতে গেলে ওইটুকুই যা তিনি দ্য হ্যাংড ম্যানের কাছ থেকে শুনেছিলেন। আর ডেরেক তো এমন কোনো সংগঠনের নাম এর আগে কোনোদিন শোনেনি। দ্য সান কি ভাবতে পারেন বা কেমন অনুভব করতে পারেন তা ক্লাইন আগে থেকেই অনুমান করেছিলেন, তাই এতে তিনি মোটেও অবাক হলেন না। তার ধারণা অনুযায়ী সিলভার সিটি যেখানে অবস্থিত সেই অঞ্চলটি সম্ভবত প্রথম ব্লাসফেমি স্লেট আসার পর এবং দ্বিতীয় ব্লাসফেমি স্লেট আসার আগের সময়কার, অর্থাৎ থার্ড ইপোচ বা তৃতীয় যুগের অংশ ছিল। এমনকি এটি হতে পারে ওই মহাপ্রলয়ের কোনো সরাসরি কারণ বা প্রকাশ। অন্যদিকে জারাটুল পরিবার ইতিহাসের পাতায় পা রেখেছিল ফোর্থ ইপোচ বা চতুর্থ যুগে, আর সিক্রেট অর্ডার তৈরি হয়েছিল চতুর্থ যুগের শেষের দিকে। এই দুই সত্তা বা সংগঠনের একই সময়ে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। যদি সান সিক্রেট অর্ডার সম্পর্কে জানতেন তবে বরং ক্লাইন অবাক হতেন। সেক্ষেত্রে তাকে তার নিজের অনেকগুলো ধারণা পাল্টে ফেলতে হতো। সিলভার সিটি, ফরসেকেন ল্যান্ড অফ গড এবং জারাটুল পরিবার সম্পর্কে তার অর্জিত জ্ঞান নতুন করে সাজাতে হতো। প্রায় 20 সেকেন্ড নীরব থাকার পর ধূসর কুয়াশার মধ্যে বসে থাকা মিস্টার ফুলের দিকে তাকালেন আলজের। কথাগুলো গুছিয়ে নিয়ে তিনি বললেন, আমি আপনার এই অনুরোধ গ্রহণ করছি এবং সিক্রেট অর্ডার সম্পর্কে তথ্য সংগ্রহ করতে আপনাকে সাহায্য করব। তিনি একটু থেমে আবারও বললেন, আপনি কি পারিশ্রমিকটা অগ্রিম দিতে পারেন? একজন সম্ভাব্য দেবতা কোনো প্রাচীন এবং গোপন সংগঠনের ব্যাপারে আগ্রহী হবেন, এটা খুব একটা আশ্চর্যের কিছু নয়। তাই আলজের এই বিষয়ে খুব একটা ধাঁধায় পড়লেন না। সবচেয়ে বড় কথা হল, অনেকগুলো সভার পর তার মনে একটা ধারণা জন্মেছে। তার মনে হচ্ছে মিস্টার ফুলের অবস্থা এখন মোটেও নিখুঁত নয়। তিনি হয়তো কোনো ধরনের সংকটে বা জটিলতায় আটকে আছেন। উত্তর ও দক্ষিণ মহাদেশে তার এবং তার অনুসারীদের সমস্ত চেষ্টা বা কাজকর্ম হয়তো শুধুমাত্র তাকে এই বন্দিদশা থেকে মুক্ত করার জন্য। এমনকি ফোর্থ ইপোচের পর কেন 7 জন প্রধান দেবতা আর এই বাস্তব জগতে নেমে আসেন না, সেই বিশাল রহস্যের সাথেও এর কোনো সম্পর্ক থাকতে পারে। এক মুহূর্তের জন্য আলজেরের মনের কোণে এই চিন্তাটা ঝিলিক দিয়ে গেল, আর সাথে সাথেই তিনি ভয়ে শিউরে উঠলেন। তার মনে হল তিনি যেন দেবতাদের নিজস্ব রাজ্যে অনধিকার প্রবেশ করে ফেলেছেন। দ্য হ্যাংডম্যানের অনুরোধ শুনে ক্লাইন তার চেয়ারে হেলান দিয়ে বসলেন এবং মাথা নাড়ালেন। তিনি বললেন, কোনো সমস্যা নেই। যদি তোমার সংগ্রহ করা তথ্যের মান আমার উত্তরের চেয়েও বেশি দামি হয় তবে আমি তোমাকে আরও বাড়তি পুরস্কার দেব। আর যদি সংগৃহীত তথ্যের মান কম হয় তবে তার বিচার অবশ্যই সম্মানিত মিস্টার ফুল করবেন। তার যদি অতিরিক্ত কিছু দেওয়ার ক্ষমতা থাকে তবে দেবেন, আর না থাকলে তো কোনো কথাই নেই, ক্লাইন মনে মনে যোগ করলেন। মিস জাস্টিস অড্রের চোখগুলো হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি হাত তুলে বললেন, আমিও এই লেনদেনে অংশ নিতে চাই। ক্লাইন হেসে জবাব দিলেন, অবশ্যই। সত্যি কথা বলতে ক্লাইনের প্রধান লক্ষ্যই ছিলেন মিস জাস্টিস, কারণ তিনি ব্যাকলুন্ডের স্থানীয় বাসিন্দা এবং অনেকগুলো বিয়ন্ডার সার্কেলের সাথে যুক্ত। এই ল্যান্ড অফ হোপ বা আশার নগরী সম্পর্কে তার কাছে তথ্যের ভাণ্ডার ক্লাইনের চেয়েও অনেক বেশি, কারণ ক্লাইন এই রাজধানীতে একেবারে নতুন। এমনকি দ্য হ্যাংডম্যানের চেয়েও মিস জাস্টিস বেশি খবর রাখেন, কারণ আলজের তো বেশিরভাগ সময় সমুদ্রেই কাটান। আগে করা তার দিব্যদৃষ্টি বা ডিভিনেশন থেকে ক্লাইন বিশ্বাস করতেন যে সিক্রেট অর্ডার সংক্রান্ত সূত্র ব্যাকলুন্ডেই পাওয়া যাবে, অন্য কোথাও নয়। দ্য সান ডেরেক নিঃশব্দে সবকিছু শুনছিলেন। খানিকক্ষণ চিন্তা করে তিনি বললেন, আমার জন্য জমা রাখা পারিশ্রমিকটা আমি এই উত্তরের বিনিময়ে খরচ করতে চাই। আগের একটা চুক্তিতে তিনি সিক্রেট 8 টেলিপ্যাথিস্ট ফর্মুলার বদলে সিকোয়েন্স 9 বার্ড পেয়েছিলেন। ক্লাইন তাকে ক্ষতিপূরণ বা বাড়তি কিছু দেওয়ার কথা দিয়েছিলেন। তখন ডেরেক ঠিক করেছিলেন সেই পাওনাটা জমিয়ে রাখবেন এবং পরে কোনো পশন বা দরকারি উপাদানের জন্য খরচ করবেন। ক্লাইন মাথা নাড়ালেন এবং আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাখ্যাটি দিতে শুরু করলেন। তিনি বললেন, তথাকথিত সিমিলার সিকোয়েন্স বলতে বোঝায় কিভাবে হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা তাদের পথ পরিবর্তন করতে পারেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। ডেথ পাথওয়ের সিকোয়েন্স 5 গেটকিপার থেকে বিয়ন্ডাররা কেবল সামনের দিকেই এগোতে পারেন না, বরং তিনি চাইলে জায়ান্ট পাথওয়েও বেছে নিতে পারেন, যা গেটকিপার পাথওয়ের সিকোয়েন্স 4 ডেমন হান্টার হিসেবে পরিচিত। এতে করে বিয়ন্ডারদের নিয়ন্ত্রণ হারানোর কোনো ভয় থাকে না, এমনকি তাদের মধ্যে উন্মাদনাও কাজ করে না।
ভুল পশন খাওয়ার ফলে যে ভয়াবহ ফল হয় এখানে সেটা হয় না। অবশ্যই এটা যদি সিমিলার সিকোয়েন্স বা একই ধরনের পথ না হয়, তবে সবচেয়ে ভালো ফল হতে পারে অর্ধ উন্মাদ দশা। পথ পরিবর্তন করা সম্ভব? অড্রে অবাক এবং একই সাথে আনন্দিত হয়ে বলে উঠলেন। তিনি অবাক হয়েছিলেন, কারণ তিনি ভাবতেন সিকোয়েন্স পাথওয়েগুলো পুরোপুরি নির্দিষ্ট। একবার এক পথে যাত্রা শুরু করলে সারা জীবন ওটাতেই আটকে থাকতে হয়। কিন্তু এখন জানতে পারলেন পথ বদলানোর ফল মানেই পাগল হয়ে যাওয়া নয়। ২২টি দিব্য পথের মধ্যে এমন কিছু বিশেষ পরিস্থিতি এবং সিকোয়েন্স আছে যা একে অপরের অনুরূপ বা সিমিলার। আর তিনি আনন্দিত হয়েছিলেন, কারণ তিনি বুঝতে পারলেন ভবিষ্যতেও তার কাছে নতুন কিছু বেছে নেওয়ার সুযোগ থাকবে। এটি ঠিক যেন ফিলিপস ডিপার্টমেন্টাল স্টোরে গিয়ে নিজের পছন্দের কিছু বেছে নেওয়ার মতো এক দারুণ অভিজ্ঞতা। তাহলে বিষয়টা এই রকম আলজের মনে মনে বিড়বিড় করলেন। হঠাৎ তার মনে হল তিনি এক ধাক্কায় অনেকগুলো বিষয় বুঝে ফেলেছেন। অতীতের অনেকগুলো পুরনো সন্দেহ এখন তার কাছে পরিষ্কার হয়ে গেল। এই তথ্যটা আসলেই অনেক দামি। মিস্টার ফুলের কাছ থেকে ঠিক এটাই আশা করা যায়। তথাকথিত সাধারণ জ্ঞানই লো সিকোয়েন্স বিয়ান্ডারদের চমকে দেওয়ার জন্য যথেষ্ট এবং তাদের অনেক উপকার করতে পারে। তিনি মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেললেন। দ্য সান ডেরেক অবশ্য কিছুটা হতাশ হলেন, কারণ তার নিজের সিকোয়েন্স বদলানোর কোনো ইচ্ছেই ছিল না। তিনি কেবল সেই সূর্য হতে চেয়েছিলেন যা অন্ধকারকে দূর করবে এবং অভিশাপ থেকে মুক্তি দেবে। তবে শীঘ্রই তার সিলভার সিটির একটি ঘটনার কথা মনে পড়ে গেল। সিলভার সিটির প্রাক্তন প্রধান ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী বিয়ান্ডার। ডেমন হান্টারের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সবচেয়ে বেশি সম্ভাবনা তারই ছিল। তিনি নিজের জন্য একটি সমাধিসৌধ বা মাউসোলিয়াম তৈরি করেছিলেন এবং সেটির গভীরে গিয়ে বসবাস শুরু করেছিলেন। এরপর থেকে তাকে খুব কমই বাইরে দেখা যেত। শেষ পর্যন্ত একদিন দেখা গেল ওই সমাধিসৌধের প্রধান দরজাই আর খোলা যাচ্ছে না। তখন সিলভার সিটির সমস্ত মানুষ মনে করেছিলেন যে সিকোয়েন্সের উন্নতির সময় কোনো সমস্যা হয়েছে এবং তিনি পাগল হয়ে গেছেন। এমনকি তিনি হয়তো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত নিজেকে শেষ করে ফেলেছেন। এখন মিস্টার ফুলের এই বর্ণনা শুনে দ্য সানের মাথায় হঠাৎ অন্য একটি সম্ভাবনার কথা উঁকি দিল। সেই প্রাক্তন প্রধান হয়তো অন্য একটি সিমিলার পাথওয়ের মাধ্যমে সিকোয়েন্সের উন্নতি করার চেষ্টা করছিলেন। অন্ধকারের গভীরে কোনো এক অভিযানে তিনি হয়তো ডেথ পাথওয়ের কোনো ফর্মুলা পেয়েছিলেন। আর সেই সমাধিসৌধটি হয়তো ছিল ওই নতুন পথের কোনো বিশেষ প্রয়োজন। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি ব্যর্থ হয়েছিলেন? কিন্তু ব্যর্থ হলে তিনি দানবে রূপান্তরিত হলেন না কেন? ওই অন্ধকার সমাধিসৌধের ভেতর তার সাথে আসলে কি ঘটেছিল? সিলভার সিটির কাছে কি ডেমন হান্টারের পরবর্তী পশন ফর্মুলাগুলো নেই? এই সব চিন্তা যখন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন হঠাৎ মিস জাস্টিসের মার্জিত কণ্ঠস্বর শুনে ডেরেক বাস্তবে ফিরে আসলেন। অড্রি জিজ্ঞেস করলেন, মিস্টার ফুল, আমি কি জানতে পারি স্পেকটেটর সিকোয়েন্সের সাথে আর কোন কোন পথ পরিবর্তনযোগ্য? সিকোয়েন্স ৪, ডেমন হান্টার নামটা শুনতে বেশ ভালো লাগছে। এটা আমার জন্য খুব উপযুক্ত হবে, জাস্টিস বা ন্যায়ের জন্য তো বটেই। অড্রে তার জানা প্রথম হাই সিকোয়েন্স নামটির প্রশংসা করলেন। আমিও তো ওটা জানতে চাই। ক্লাইনের ইচ্ছে করছিল মিস জাস্টিসের প্রশ্নের উত্তরে ঠিক এই কথাটাই বলতে। কিন্তু তিনি কিছু বলার আগেই অড্রে একটু আমতা আমতা করে যোগ করলেন, আমি এই প্রশ্নের উত্তরের জন্য পারিশ্রমিক দিতে পারি। আপনার কি মনে হয় কত গোল্ড পাউন্ডের জন্য যথেষ্ট হবে? আমি বিশ্বাস করি আপনার অনুসারীদের বা ব্লেসডদের কাজের জন্য হয়তো কিছু অর্থের প্রয়োজন হতে পারে। এই কথা বলার সাথে সাথেই তার মনে পড়ে গেল কিভাবে মিস্টার ফুলের একজন ব্লেসড ক্রিপিং হাঙ্গার রাখা জলদস্যু অ্যাডমিরাল চিলাঙ্গোসকে কত সহজে খতম করে দিয়েছিলেন। নিশ্চয়ই তিনি একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডার ছিলেন। অড্রের মনে হল তার এই টাকার অফারটা হয়তো অপমানজনক হতে পারে। তিনি প্রায় বলেই ফেলেছিলেন, আমি দুঃখিত মিস্টার ফুল, মনে করুন আমি কিছুই বলিনি। কিন্তু যেহেতু তিনি প্রশ্নটা করে ফেলেছেন, তাই এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব নয়। মনে সাহস আনো অড্রে। হয়তো মিস্টার ফুলের অন্য কোনো অনুসারী আছেন যিনি অতটা শক্তিশালী নন। অড্রে নিজের ঠোঁট কামড়ে ধরলেন এবং নিজেকে উৎসাহিত করতে লাগলেন। গোল্ড পাউন্ড? ক্লাইন গুরুত্বের সাথে চিন্তা করলেন এবং বললেন, সিক্রেট অর্ডার সম্পর্কে যথেষ্ট তথ্য জমা হওয়ার পর আমরা এই লেনদেনটি করব। কথা বলতে বলতে তার সাইকোলজি অ্যালকেমিস্টসের চর ড্যাক্সটার গুডেরিয়ানের কথা মনে পড়ে গেল। ক্যাপ্টেন আর আমি দীর্ঘশ্বাস ড্যাক্সটারের চরের পরিচয় এখন আর যাচাই করার উপায় নেই। জানি না এটা ট্র্যাজেডি নাকি কমেডি। এটা বড় আফসোসের কথা যে আমি আর তার সাথে যোগাযোগ করতে পারছি না। নয়তো তার কাছ থেকেই স্পেকটেটর পাথওয়ে সম্পর্কে সব তথ্য জোগাড় করা সবচেয়ে সহজ হতো। ক্লাইন মনে মনে একটু হাসলেন। ঠিক আছে, অড্রে খুশি মনে জবাব দিলেন। এই দুজনের কথোপকথন শুনে দ্য হ্যাংড ম্যান, যিনি নিজেও একই ধরনের প্রশ্ন করতে যাচ্ছিলেন, নিজের মুখ বন্ধ রাখলেন। তিনি ঠিক করলেন আগে সিক্রেট অর্ডার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করবেন, তারপর প্রশ্নটি করবেন। খানিকটা নীরবতার পর অড্রে মিস্টার ফুলের দিকে তাকিয়ে মাথা সামান্য নিচু করলেন। অনুমতি পেয়ে তিনি উল্টো দিকে বসা সদস্যের দিকে ফিরে প্রত্যাশা নিয়ে জিজ্ঞেস করলেন, মিস্টার হ্যাংড ম্যান,
আমার দেওয়া খবরের কারণেই আপনি ভাইস অ্যাডমিরাল হারিকেনকে খতম করতে পেরেছেন। আপনি কি একটি প্রাপ্তবয়স্ক রেইনবো স্যালামান্ডারের সম্পূর্ণ পিটুইটারি গ্ল্যান্ড জোগাড় করতে পেরেছেন? আলজের আলতো করে মাথা নাড়ালেন এবং বললেন, এটাই অন্যতম কারণ ছিল যে কেন আমি সমুদ্রে ফিরে গিয়েছিলাম। তিনি আরও বললেন, তুমি যে বিয়ন্ডার উপাদানটি চেয়েছিলে তা আমি পেয়েছি, কিন্তু প্রশ্ন হল এটা আমি তোমাকে দেব কিভাবে? কিভাবে দেওয়া যায়? অড্রে এক মুহূর্তের জন্য থমকে গেলেন এবং গভীর চিন্তায় ডুবে গেলেন। নিজের ঠিকানা বলে দেওয়া তো কোনোভাবেই সম্ভব নয়। আবার সিও বা ফোর্সের মাধ্যমেও এটা নেওয়া যাবে না। তাতে করে তারা জেনে যাবে যে আমি একজন বিয়ন্ডার। এটা অসম্ভব নয়। সম্রাট রোজেল একবার বলেছিলেন, যখন আমাদের হাতে কোনো পথ থাকে না তখন দুটি মন্দের মধ্যে ছোটটিকে বেছে নেওয়া উচিত। ঠিক সেই মুহূর্তে ক্লাইনের মনটা একটু নড়ে উঠল। তিনি লম্বা টেবিলের কিনারায় আঙুল দিয়ে হালকা টোকা দিলেন এবং হাসলেন। মিস্টার, আপনারা কি এই বিষয়ে আমার সাথে একটি নতুন পরীক্ষা বা চেষ্টা করতে রাজি আছেন? চ্যাপ্টার 220, ক্লাইনের স্যাক্রিফিশিয়াল ট্রায়াল। চেষ্টা? মিস জাস্টিস সাথে সাথে বেশ রোমাঞ্চিত হয়ে উঠল। সে মার্জিত আর ভদ্র ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানাল। আমি অবশ্যই সহযোগিতা করতে রাজি। একজন স্পেক্টেটর হিসেবে তার খুব পরিষ্কার মনে আছে যে মিস্টার ফুল মাত্র দুটো জিনিসের বেলায় এই চেষ্টা শব্দটা ব্যবহার করেছিলেন। প্রথমবার যখন তাকে আর মিস্টার হ্যাংডম্যানকে এই রহস্যময় জায়গায় নিয়ে আসা হয়েছিল, আর দ্বিতীয়বার যখন তাদের একটা সম্মানসূচক নাম দেয়া হয়েছিল যাতে তারা প্রার্থনা করার চেষ্টা করতে পারে। এবং সেই চেষ্টা যথেষ্ট সফলও হয়েছিল, যার মাধ্যমে তার আসল রূপটা সামনে এসেছিল। এবার জানি কি হতে যাচ্ছে। অড্রে তার মনের উত্তেজনা চেপে রাখল এবং একজন দক্ষ স্পেক্টেটর হওয়ার সবটুকু চেষ্টা করল। আলজার উইলসন হঠাৎ করেই বেশ সতর্ক হয়ে গেল। সে মিস্টার ফুলের এই প্রস্তাবটাকে অনেক বেশি সাবধানতার সাথে দেখল। তিনি আসলে কি করতে চান? তার আসল উদ্দেশ্যটাই বা কি? এটা কি আমার জন্য ভালো হবে নাকি খারাপ? আলজারের মাথায় একের পর এক চিন্তা ঘুরতে লাগল। ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের দ্রুত পচে যাওয়া মৃতদেহের ছবিটা তার চোখের সামনে ভেসে উঠল। সবশেষে সে মাথা নিচু করে বেশ শ্রদ্ধার সাথে জবাব দিল, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। পাশে বসে ডেরিক বার্গ একবার মিস্টার হ্যাংডম্যানের দিকে আর একবার মিস জাস্টিসের দিকে তাকাল। সে ভাবল তারা কেন এই সামান্য চেষ্টা শব্দটা নিয়ে এত বেশি সংবেদনশীল হয়ে পড়েছে। ক্লাইন মোরেত্তি ব্রোঞ্জের লম্বা টেবিলের কোনায় আঙুল দিয়ে আলতো করে টোকা দিল এবং মৃদু হাসল। এই চেষ্টাটা তোমাদের লেনদেনকে আরও সহজ আর নিরাপদ করবে, আর এটা অবশ্যই যথেষ্ট গোপনীয় হবে। সে তার মাথা ঘোরাল আর মিস্টার হ্যাংডম্যানের দিকে তাকাল। খুব শান্ত আর মেপে মেপে সে বলল, দ্য সানের বর্ণনা করা সেই উৎসর্গের রীতির কথা কি তোমার মনে আছে? ক্লাইন ইচ্ছা করেই এটা মনে করিয়ে দিল যাতে সে কতটা খোলামেলা সেটা বোঝা যায়। 13 ক্লাবের সদস্যদের জন্য এটা কল্পনা করাও কঠিন যে সে আসলে দ্য সানের কাছ থেকেই এই রীতির একটা ছাঁচ বা টেমপ্লেট হাতিয়ে নিয়েছিল। সে সময় সে অনেক সময় আর পরিশ্রম খরচ করে দ্য সানকে একরকম বোকা বানিয়ে এই রীতির নমুনাটা সংগ্রহ করেছিল। আমার মনে আছে, আমি সাধারণভাবেই এ ধরনের জিনিসের সংস্পর্শে আসি। আলজার সত্যি কথাই বলল, কিন্তু তার বুকের ভেতরটা যেন ধকধক করছিল। যেহেতু সাধারণ দেবতারা এই ধরনের রীতিতে খুব একটা সাড়া দেয় না, তাই পঞ্চম যুগে উৎসর্গ মানেই ছিল শয়তান বা অশুভ কোনো শক্তির কাজ। এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে সেটা ভেবে দ্য হ্যাংডম্যানের মনে হল সে যেন কোনো গভীর খাদের একদম কিনারায় দাঁড়িয়ে আছে। একটু অসতর্ক হলেই সে নিচে পড়ে যাবে, আর সেই অন্ধকার তাকে গিলে খাবে। ক্লাইন তার পরিকল্পনা মতোই এগিয়ে গেল এবং বাড়তি কোনো ব্যাখ্যা দিল না। সে সামান্য মাথা নেড়ে বলল, আমার পরিকল্পনা হচ্ছে তোমরা রীতির মাধ্যমে আমার কাছে বিয়ন্ডার ম্যাটেরিয়াল উৎসর্গ করবে, আর আমি সেগুলো মিস জাস্টিসকে দান করব। এই ধরনের লেনদেন তোমাদের দুজনের জন্যই অনেক উপকারী হবে। এমনটাও কি করা সম্ভব? অড্রের সাথে সাথে একদম হাঁ হয়ে গেল। তার মনে হল এটা যেন তার কল্পনার সব সীমাকেও ছাড়িয়ে গেছে। কিন্তু সে খুব দ্রুত নিজেকে সামলে নিল এবং এই পদ্ধতির সুবিধাগুলো বুঝতে পারল। একজন দেবতার ক্ষমতার আসল রূপটা আসলে এই ধরনের ছোট ছোট কাজের মাধ্যমেই ফুটে ওঠে। মিস্টার ফুল সত্যিই মহান। আমাদের 13 ক্লাব অন্য সব গোপন সংগঠনের চেয়ে আলাদা হবেই। আমরা দেবতাদের পদ্ধতি ব্যবহার করে জিনিসপত্র অদলবদল করব। অভ্যাসবশত অড্রে প্রায় মনে মনে বলেই ফেলেছিল, এভারনাইট গডেসের জয় হোক, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে মনে মনে বলল, মিস্টার ফুলের জয় হোক। আলজার আরও বেশি সতর্ক হয়ে গেল এবং বেশ শান্তভাবে চিন্তা করতে লাগল, সম্মানিত মিস্টার ফুল, আমাকে ঠিক কি করতে হবে? সে এই উৎসর্গের রীতির প্রক্রিয়া থেকে মিস্টার ফুলের আসল উদ্দেশ্য বোঝার চেষ্টা করছিল। ক্লাইন তার ডান হাতটা একটু চেপে ধরে বলল, আমি যেমনটা বলেছি, এটা শুধুই একটা চেষ্টা। এটা সফল নাও হতে পারে, তাই তোমাদের সহযোগিতার দরকার পড়বে। প্রথমেই একটা বেদি তৈরি করতে হবে। এটা খুব একটা জাঁকজমকপূর্ণ হওয়ার দরকার নেই, বেশ সাধারণ হলেও চলবে। একটাই শর্ত, সেখানে এই প্রতীকটা আঁকা থাকতে হবে। সে যখন কথা বলছিল
তার সামনে একটা আলোর পর্দা ভেসে উঠল। সেখানে চোখের মণিহীন একটা চোখের ছবি আর তার সাথে কিছু রহস্যময় পেঁচানো রেখা দেখা গেল। ঠিক একই প্রতীক মিস্টার ফুলের চেয়ারের পেছনেও খোদাই করা ছিল। আগেও আধ্যাত্মিক কোনো বস্তু ছাড়া বেশ কিছু পরীক্ষা করেছিল ক্লাইন। সে ব্যাপারে সে নিশ্চিত যে তার ডিজাইন করা এই উৎসর্গের রীতি ধূসর কুয়াশার উপরে একটা কাল্পনিক দরজা তৈরি করতে পারে। এটা অনেকটা ডোর অফ সামনিংয়ের মতোই হবে, তবে শুধুমাত্র তার নিজের শক্তি দিয়ে একটা স্থায়ী পথ তৈরি করা সম্ভব ছিল না। তাই তাকে এই ধূসর কুয়াশার রহস্যময় জায়গার বিশেষত্ব ব্যবহার করেই এই উৎসর্গ সম্পন্ন করতে হবে। এই কারণে সে ৯০% নিশ্চিত ছিল যে এই রীতি কাজ করবে। এখন একমাত্র চিন্তার বিষয় হল সাধারণ আধ্যাত্মিক বস্তু দিয়ে কোনো পথ তৈরি করা সম্ভব হবে কিনা, নাকি এর জন্য বিয়ন্ডার ম্যাটেরিয়াল, আর সেগুলোর অনেক বড় পরিমাণের দরকার পড়বে। আমি আপাতত মিস জাস্টিস আর মিস্টার হ্যাংডম্যানকেই এই পরীক্ষার খরচটা বইতে দেব, ক্লাইন মনে মনে ভাবল। যাই হোক, তারা তো শুরু থেকেই জানত যে ট্যারো ক্লাব একটা চেষ্টার ফসল মাত্র। ভবিষ্যতেও এমন আরও অনেক পরীক্ষা হবে, আর তাতে ব্যর্থতা আসাটা স্বাভাবিক। এমনকি দেবতাদের বেলাতেও তাই হতে পারে। ক্লাইন এই দায়িত্বটা অন্যদের কাঁধে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। মিস্টার হ্যাংডম্যান, জাস্টিস আর দ্য সান যখন সেই প্রতীকটা মুখস্থ করার চেষ্টা করছিল, তখন ক্লাইন একটু শব্দ করে হাসল। যদি তোমরা ভুলে যাও তাহলে আমার কাছে প্রার্থনা করো, তখন তোমাদের সবকিছু মনে পড়ে যাবে। ঠিক আছে, অড্রে বেশ খুশি মনেই জবাব দিল। সেই মনে মনে ভাবল, মিস্টার ফুল যখন সাথে আছেন তখন রীতি পালন করা মোটেও বোরিং বা ঝামেলার কাজ হবে না। মিস্টার হ্যাংডম্যানও মাথা নেড়ে সায় দিল, আর ক্লাইন তার বর্ণনা চালিয়ে গেল। দ্বিতীয়ত, তোমরা সাধারণ নিয়মগুলোই পালন করবে, তবে বাড়তি কোনো ভেষজ পোড়ানো বা পবিত্র তেল মাখানোর দরকার নেই। সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, শুধু আমার নাম উচ্চারণ করাই যথেষ্ট হবে। মনে রাখবে, প্রার্থনার এই অংশটুকু এনশিয়েন্ট হার্মিস অথবা জটুন ভাষায় পাঠ করতে হবে। তোমার অনুগত ভৃত্য তোমার মনোযোগের জন্য প্রার্থনা করছে। আমি প্রার্থনা করছি যেন তুমি তার উপহারগুলো গ্রহণ করো। আমি প্রার্থনা করছি যেন তুমি তোমার রাজ্যের দরজা খুলে দাও। প্রার্থনা শেষ করার পর আধ্যাত্মিক কোনো বস্তুর সাথে এই মন্ত্রের প্রাকৃতিক শক্তিকে যোগ করবে আর আমার উত্তরের জন্য অপেক্ষা করবে। যদি এই ধাপে সফল হতে না পারো, তবে সাধারণ আধ্যাত্মিক বস্তুর বদলে বিয়ন্ডার ম্যাটেরিয়াল ব্যবহার করে একদম শুরু থেকে আবার চেষ্টা করবে। খুব শান্তভাবে সব নিয়ম শোনার পর আলজারের মনে হল তার আগের অনুমানটাই সত্যি হতে যাচ্ছে। মিস্টার ফুল আসলে কোনো বিপদে পড়েছেন। তিনি খুব লোভনীয় সব সুযোগ দিচ্ছেন আর ধাপে ধাপে নিজের কাজগুলো গুছিয়ে নিচ্ছেন। তিনি চাইছেন আমাকে, জাস্টিসকে আর দোসানকে ব্যবহার করে ধীরে ধীরে তার ওপর থাকা সব বাধানিষেধ ভেঙে ফেলতে। হয়তো সব শেষে তিনি এই বাস্তব জগতেই নেমে আসবেন। হয়তো এই কারণেই তিনি শুরুতে এই রহস্যময় জায়গায় মানুষদের টেনে এনেছিলেন আর ট্যারো ক্লাব তৈরিতে রাজি হয়েছিলেন। আগের সেই অনুমানটা ছাড়াও আলজার বিশ্বাস করে যে এই পরীক্ষার প্রক্রিয়া শোনার পর যে কেউ একই সিদ্ধান্তে পৌঁছাবে। মিস্টার ফুলের আগের সব পদক্ষেপের সাথে এটা মেলালে এটাই সবথেকে যৌক্তিক মনে হয়। তবে একটা জিনিস আলজারকে বেশ ভাবিয়ে তুলল। মিস্টার ফুলের কাছে তো একজন শক্তিশালী ব্লেস্ট আছেই, তাহলে তিনি কেন আমাদের ব্যবহার করছেন? তার সেই ব্লেস্ট তো নিজেই এই ধরনের পরীক্ষাগুলো করতে পারত। হয়তো এমন কোনো রহস্য আছে যেটা আমি এখনো জানি না। এই পরীক্ষাগুলো হয়তো অনেক বেশি গোপনে করা দরকার। অথবা হতে পারে তার সেই ব্লেস্ট কোনো বিশেষ সত্তার নজরদারিতে আছে। আলজার সব চিন্তা এক সুতোয় গাঁথার চেষ্টা করল। ক্লাইন তার রীতির বর্ণনা শেষ করে বেশ নিচু কিন্তু শান্ত গলায় জিজ্ঞেস করল, উৎসর্গের রীতির জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করা দরকার। মিস্টার হ্যাংডম্যান, তুমি কবে এই চেষ্টাটা করতে চাও? এটা কোনো সাধারণ অনুরোধের মতো নয় যে পরে উত্তর দিলেও চলবে। উৎসর্গের রীতির মাধ্যমে যে পথ তৈরি হবে সেটা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হবে। তাই ক্লাইনকে আগেভাগেই ধূসর কুয়াশার ওপরে অপেক্ষা করতে হবে। আপাতত আমার কাছে বিয়ন্ডার ম্যাটেরিয়াল হিসেবে রেইনবো স্যালাম্যান্ডারের পিটুইটারি গ্ল্যান্ড একটাই আছে। তবে সাধারণ আধ্যাত্মিক বস্তু আমার কাছে অনেক আছে, আলজার বলল। সে মিস জাস্টিসের দিকে একবার তাকিয়ে আবার বলল, মিস্টার ফুল, আজকের সভা শেষ হওয়ার সাথে সাথেই আমি প্রথম দৃশ্যটা চেষ্টা করে দেখব। যদি সেটা সফল না হয় তবে আমি অন্য বিয়ন্ডার ম্যাটেরিয়াল জোগাড় করব। আমি কিছু পেলেই প্রার্থনার মাধ্যমে তোমাকে সময়টা জানিয়ে দেব। একজন স্পেকটেটর হিসেবে অড্রের সাথে সাথেই বুঝে গেল আলজার কি বলতে চাইছে। সে একটুও দ্বিধা না করে জবাব দিল, যদি বাড়তি কোনো বিয়ন্ডার ম্যাটেরিয়াল দরকার পড়ে আমি পরে তোমাকে তার ক্ষতিপূরণ দিয়ে দেব। তবে তুমি যে ধরনের জিনিস চাইবে তার নিশ্চয়তা আমি দিতে পারছি না। মিস জাস্টিস সত্যিই অনেক বড়লোক ফুল, অর্থাৎ ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে একটু হাসল। তাহলে তোমাদের মধ্যে চুক্তি হয়ে গেল। সে জাস্টিসের দিকে তাকিয়ে একটু ভেবে বলল, মিস্টার হ্যাংম্যানের চেষ্টা সফল হলে আমি তোমাকে দান পাওয়ার রীতিটা জানিয়ে দেব। ঠিক আছে। অড্রে মিস্টার ফুলের ক্ষমতার উপর পুরো ভরসা রাখল। উত্তর দেওয়ার পর তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসল।
সে ভাবল যদি এই পরীক্ষা সফল হয় তবে টাকার লেনদেনও কি এইভাবে করা যাবে। আমি জানি না আধ্যাত্মিক শক্তি নেই এমন জিনিস এখানে কাজ করবে কি না। অড্রে ভাবল কাজটা সফল হলে মিস্টার ফুলকে এই ব্যাপারে একবার জিজ্ঞেস করতে হবে। সুন্দর ভবিষ্যতের কথা ভেবে তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসর্গ আর দানের আলোচনা শেষ হওয়ার পর অড্রে কয়েক সেকেন্ড একটু ভাবল। তারপর সে বলল, মিস্টার ফুল, আমি আমাদের ট্যারো ক্লাবের জন্য উপযুক্ত দুজন মেয়েকে খুঁজে পেয়েছি। তারা দুজনেই বিয়ন্ডার আর ব্যাকলুন্ডে তাদের নিজস্ব যোগাযোগ আর সম্পদ আছে। তারা গোপন কথা মনে রাখতে পারে আর তাদের স্বভাবও বেশ ভালো। তুমি কি তাদের এই সভায় যোগ দিতে দেবে? মিস জাস্টিস কি ট্যারো ক্লাবে তার নিজের দল বড় করতে চাইছে? আলজারের মাথায় প্রথম এই চিন্তাই আসল। ডেরিক বার্গ এই ব্যাপারে বেশ আগ্রহী হয়ে উঠল আর মিস্টার ফুলের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগল। ক্লাইন কিছুটা দোটানায় পড়ে গেল। আগে সে ভেবেছিল ট্যারো ক্লাবের সদস্যরা কেউ কাউকে চিনবে না। তারা আলাদা আলাদাভাবে নিজেদের অধীনে লোক জোগাড় করবে আর একটা শক্ত গোপন সংগঠন তৈরি করবে। এতে করে কোনো একজন ধরা পড়লেও ক্লাবের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু মিস জাস্টিসের বর্ণনা ঠিক ক্লাইনের দুর্বল জায়গায় আঘাত করল। সে ব্যাকলুন্ডের আলাদা আলাদা গ্রুপের বিয়ন্ডারদের সাথে পরিচিত হয়ে সিক্রেট অর্ডার আর লেনেভুসের ব্যাপারে খোঁজ পেতে চাইছিল। যদি জাস্টিসের মাধ্যমে এটা করা হয় তবে সেই লোকগুলো হয়তো কিছুটা আড়াল থেকেই যাবে। তবে আমি জানি না শুধু আমার নাম উচ্চারণ করলেই কাউকে ধূসর কুয়াশার ওপরে টেনে আনা সম্ভব হবে কি না। নিজের গাম্ভীর্য বজায় রাখতে ক্লাইন খুব বেশি চিন্তা না করে সময় নেয়ার সিদ্ধান্ত নিল। সে শান্তভাবে বলল, এর জন্য কিছুটা পরীক্ষার দরকার আছে। মিস জাস্টিস, তুমি কোনো গোপন উপায়ে নিজের পরিচয় প্রকাশ না করে তাদের কাছে আমার নাম জানাও যাতে তারা আগ্রহী হয়ে ওঠে। নিজের প্রস্তাবটা প্রায় মেনে নেওয়া হয়েছে দেখে অড্রে খুব উৎসাহিত হয়ে উঠল। সে সাথে সাথে জবাব দিল, জি মিস্টার ফুল। এরপর আরও কিছু ছোটখাটো আলোচনার পর সভা শেষ হল। দ্য সান, দ্য হ্যাংড ম্যান আর জাস্টিস যে যার জায়গায় ফিরে গেল, আর ক্লাইন একা সেই ধূসর কুয়াশার মাঝে বসে উৎসর্গের জন্য অপেক্ষা করতে লাগল।